আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত জয়েন করে ফেলো আমাদের আজকের ক্লাসে। আমি একটু ঘুমাই গেছিলাম, এই কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যার জন্য ক্লাসটা একটু দেরিতে শুরু করতে হচ্ছে। আজকে বিকেলে একটু সময় পাইছি, তো ওই সময় আসলে কিছুক্ষণ ঘুমাই নিলাম। তাহলে চলো সবাই একটু দ্রুত একটু ক্লাসে একটু জয়েন করে ফেলি আমরা। এবং সবাই হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই, যারা যারা ক্লাস করে বাট এখনও জয়েন করে নাই, বা যারা যারা ক্লাস করবে তাদের সবাইকে একটু মেনশন করে দিই আমরা। তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি আমার কথা, সেটা হচ্ছে একটু আমাকে একটু কমেন্ট একটু জানাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রোজা। তো সবাই একটু আমাকে একটু জানাবা যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমরা আজকে প্রথমে সুতার টানের বেসিক পড়ব, তারপরে হচ্ছে আমরা সিকিউ করা শুরু করব। আমরা আজকে প্রথমে সুতার টান সংক্রান্ত বেসিক পড়ব, তারপর আমরা সিকিউ পড়া শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি আমরা। 2-1 মিনিটের মধ্যেই আমাদের ক্লাসে জয়েন করব, ক্লাস শুরু করে দিব আমরা। তো সবাই একটু দ্রুত জয়েন করি। ঠিক আছে, আমাদের আজকের কনসেপ্ট কি, চলো আমরা শুরু করি। তোমরা এর মধ্যে আসতে থাকো। আমাদের আজকে আমরা প্রথমে এই সিকিউ করব, তবে এই সিকিউ করার জন্য আমাদের দেখো সুতার কথাটা আছে, তাই না? সিকিউর মধ্যে দেখো সুতা দেখতে পাচ্ছ। সুতাটি সর্বোচ্চ কত বল সহ্য করতে পারবে, কোন সুতাটি ছিঁড়ে যাবে। তাহলে এটা আমাদের হচ্ছে সুতার টান সংক্রান্ত কনসেপ্ট, ঠিক আছে? তো চলো আগে কনসেপ্টটা শিখি। আগে আমরা কনসেপ্টটা শিখি। সুতার টান কনসেপ্টের নাম হচ্ছে কি সুতার টান। তো এখানে টোটাল 5 রকমের কেস দেখা যায়, টোটাল 5টা কেস আমরা দেখতে পাবো সুতার টানের কনসেপ্টে। তো একটা একটা করে আমরা সুতার টানের কনসেপ্টগুলো দেখি। তো সুতার টানে সবসময় আগে একটু কথা একটু লিখে রাখো। সুতার টানে সুতার টান সংক্রান্ত কনসেপ্টে আমাদের কী হবে, সুতার টান সংক্রান্ত কনসেপ্টে সবগুলো বল, যতগুলো বল কাজ করবে, ঠিক আছে, সেই সবগুলো বলের বলের সমষ্টি হবে অথবা এইভাবে লিখতে পারো। সমষ্টি লিখলে আসলে তোমাদের পেস লাগতে পারে, সমষ্টি লেখা না, সবগুলো বল মিলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সবগুলি বল মিলে, এখন এটা যোগের মাধ্যমেও হতে পারে, বিয়োগের মাধ্যমেও হতে পারে, মিলিত হয়ে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুতার টানের কনসেপ্ট। সুতার টানে আমরা কি করব, যতগুলো বল থাকবে সবগুলো বল মিলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তো এই বল কয়টা থাকবে? এই বল আসলে আমাদের থাকবে 3টা বল। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আরেকটা হচ্ছে সুতায় বেঁধে যে বস্তুটাকে তুমি ঘোরাচ্ছ তার ওজন বল, আর আরেকটা হচ্ছে সুতার টান বল, ঠিক আছে? তো এখানে 3 ধরনের বল কাজ করবে। এখানে 3 ধরনের বল কাজ করবে। এই 3 ধরনের বল কি কি? এক হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটাকে আমরা বলবো লব্ধি বল। আর সবগুলো বল মিলে কেন্দ্রমুখী বলের সমান হবে, তাই না? তাহলে কেন্দ্রমুখী বল, যাকে আমরা বলছি লব্ধি বল, ঠিক আছে? তারপর আমাদের দ্বিতীয়তে আমাদের কাজ করবে ওজন বল। সুতায় যে বস্তুটা থাকবে সেই ওজন বল, এটা আমরা বলবো যে সুতায় বাঁধা বস্তুর ওজন, কারণ সুতার ওজনটাকে আমরা প্রায় নেগলিজিবল বা জিরো ধরে থাকি, ঠিক আছে? তো ওজন বলটা কি? ওজন বলটা হচ্ছে আমাদের সুতায় বাঁধা বস্তুর ওজন, ঠিক আছে? নেট খুবই স্লো কাজ করতেছে আজকে।
সুতায় বাঁধার বস্তুর ওজন, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে আমাদের সুতার টান। সুতার টান, তো আমরা আসলে মেইনলি আমাদের সুতার টানটাই আসলে বের করে থাকি। এই সুতার টানকে আমরা কি দিয়ে প্রকাশ করব? টি দিয়ে প্রকাশ করব। ওকে, সুতার টানটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। তো আমাদের সুতার কনসেপ্টে আমাদের এই 3 ধরনের বল কাজ করবে। আচ্ছা, এখন এখানে আমরা 5 ধরনের ঘটনা দেখতে পাই। 5 ধরনের ঘটনা বা 5 ধরনের কেস নিয়ে আলোচনা করব। 5 ধরনের কেস নিয়ে আলোচনা করব। সুতার টানে ম্যাথে আমরা 5 ধরনের কেস নিয়ে আলোচনা করব। খুবই সহজ, আমরি কঠিন কিছুই না। 5 ধরনের কেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো কেস নাম্বার 1, কেস নাম্বার 1 হচ্ছে যদি ব্যাপারটা এরকম হয়, মনে করো এটা সুতায় বাঁধা একটা বস্তুর ঘূর্ণন পথ, বৃত্তাকার পথ, মানে এই পথে বস্তুটা ঘুরছে, সুতায় বাঁধা একটা বস্তু। আচ্ছা, আমি চিত্রটা একটু ঠিক করে আঁকি। সুতায় বাঁধা একটা বস্তু, সুতায় বাঁধা একটা বস্তু, এখানে হচ্ছে সুতার লাঠিটা, তোমার হাত হচ্ছে এই জায়গায়, তাহলে এই জায়গা থেকে কেন্দ্র কোন দিকে? কেন্দ্র তাহলে এইটার। তাহলে এখান থেকে মনে করো বস্তুটা ঘুরতে ঘুরতে উপরে আসছে, মানে তুমি যখন সুতায় বেঁধে একটা বস্তুকে তুমি মনে করো ঘোরাচ্ছ, তো ঘোরাতে ঘুরে বস্তুটা হচ্ছে ঠিক উপর দিকে অবস্থান করতেছে, ঠিক উপরের দিকে অবস্থান করতেছে। তাহলে যখন সুতায় বাঁধা বস্তুটা ঠিক উপরের দিকে অবস্থান করবে, তখন তার সুতার টান কত আসবে? তখন সুতার টান কত আসবে সেটা আমরা বের করছি। তাহলে বস্তুটা যখন ঠিক উপরের দিকে যখন অবস্থান করবে, একটা কথা মনে রাখবা, কেন্দ্রমুখী বল সবসময় কাজ করে কোন দিকে? কেন্দ্রের দিকে। এটা সবসময় মাথায় রাখবা। তাহলে এই যে বস্তুটা, এই যে লাল বস্তুটা, এই বস্তুটার এই কন্ডিশনের জন্য যখন বস্তুটা কোথায় আছে বলতো? যখন বস্তুটা ঘূর্ণন পথে ঠিক উপরের দিকে অবস্থান করছে, ঘুরতে ঘুরতে সে একদম ঠিক মাথার উপরে অবস্থান করছে, তখন আমাদের সুতার কেন্দ্রমুখী বল সবসময় কাজ করবে কেন্দ্রের দিকে। তাহলে কেন্দ্রের দিক কোনটা? এই দিক। এই যে আমি তীর চিহ্নটা এই দিকে দিলাম, তাই না? কেন্দ্রমুখী বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কেন্দ্রমুখী বলকে আমরা প্রকাশ করি mv²r, mv²/r। তাহলে কেন্দ্রমুখী বল mv²/r কাজ করছে কোন দিকে? এটা কাজ করছে আমাদের নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, তারপর সুতার টান কোন দিকে কাজ করবে? ভাইয়া মনে রাখবা সবসময় সুতার টান টি সবসময় কাজ করবে কেন্দ্রের দিকে। কি বললাম? সুতার টান টি এটাও সবসময় কাজ করবে তোমার হাতের দিকে, তোমার দিকে কাজ করবে, কারণ সুতা তুমি টেনে ধরে রেখেছো, তাই না? সুতাটাকে তুমি টেনে ধরে রেখেছো, ঠিক আছে। তাহলে সুতার টানও এই ক্ষেত্রে আমাদের কাজ করবে নিচের দিকে, মানে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে কাজ করছে টি, সুতার টান। আচ্ছা, বস্তুর ওজন কোথায় কাজ করে? ভাইয়া বস্তুর ওজন কাজ করে সবসময় খাড়া নিচের দিকে। তাহলে বস্তুর ওজন mg, সেটাও কাজ করবে আমাদের নিচের দিকে। তাহলে দেখো এখানে সবগুলো দিক কি? সেম। তুমি যদি সবগুলো পয়েন্টকে তুমি যদি কি করতে পারো, সবগুলো পয়েন্ট যদি আমার একই দিকে কাজ করে, মানে আমাদের প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো সেটা আমরা কিভাবে বুঝবো? ভাইয়া যে সকল বল, মানে এখানে লব্ধি কি? কেন্দ্রমুখী বল, লব্ধিটা অলওয়েজ প্লাস, তার মানে কেন্দ্রমুখী বল যেদিকে কাজ করছে সেটা সবসময় পজিটিভ। তাহলে কেন্দ্রমুখী বল mv²/r কোন দিকে কাজ করছে? ভাই এখানে নিচের দিকে, মানে কেন্দ্রের দিকে। এখন যারা যারা কেন্দ্রের দিকে কাজ করবে তারা সবাই পজিটিভ, আর যারা যারা বিপরীত দিকে মানে উল্টো দিকে কাজ করবে তারা সবাই হচ্ছে নেগেটিভ। তো এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের কেন্দ্রমুখী বল mv²/r যেদিকে কাজ করছে, বস্তুর ওজন mg ওই একই দিকে কাজ করছে, এটাও নিচের দিকে কাজ করছে, এবং সুতার টান টি সেটাও আমার নিচের দিকেই কাজ করছে। সবগুলোই কোথায় কাজ করতেছে? কেন্দ্রের দিকে কাজ করছে, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কেস 1-এর ক্ষেত্রে তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? আমাদের কেন্দ্রমুখী বল বাকি সবগুলো বলের সমান হবে, মিলিত বল। তাহলে কেন্দ্রমুখী বল কি? mv²/r। এটাকে তুমি লিখবা এক পাশে, মনে করো ডান পাশে লিখবা। তাহলে বাম পাশে কি লিখবা? বাকি দুইটা বল। বাকি দুইটা বল কি কি? টি এবং mg। বাকি দুইটা বল আমার কোন দিকে কাজ করছে? কেন্দ্রমুখী বল যেদিকে, বাকি দুইটা বল টি এবং mg ওই দুইটা বল একই দিকে কাজ করছে, তার মানে সেম দিক। বলগুলো যদি কেন্দ্রমুখী বলের দিকেই কাজ করে তাহলে কি হবে? পজিটিভ, আর উল্টো দিকে কাজ করলে নেগেটিভ। তাহলে এখানে টি কেন্দ্রমুখী বল mv²/r এর দিকে কাজ করছে, এই কারণে টি পজিটিভ। mg এটাও কেন্দ্রমুখী বলের দিকে কাজ করছে, এই কারণে mgও পজিটিভ। তাহলে যখন একটা বস্তুকে সুতায় বেঁধে যখন ঘোরানো হয়,
তখন যখন বস্তুটা ঠিক উপরের দিকে অবস্থান করে, ঠিক উপরে অবস্থান করে, তখন তার জন্য আমার mv²/r কেন্দ্রমুখী বল কি হবে? সুতার টান এবং বস্তুর ওজনের যোগফলের সমান হবে। কেন? কারণ এই কন্ডিশনটা যখন অ্যাপ্লাই করি আমরা, যখন বস্তুটা যখন ঠিক মাথার উপরে থাকে বা কেন্দ্র বরাবর ঠিক উপরের দিকে থাকে, বা আমরা যদি বলি প্লাস ওয়াই অক্ষের দিকে থাকে, প্লাস ওয়াই অক্ষের দিকে থাকে, ঠিক আছে, তাহলে পজিটিভ ওয়াই অক্ষের দিকে যখন থাকবে তখন আমাদের সবগুলোর দিকে কি হবে? কেন্দ্রের দিকে, মানে নিচের দিকে থাকবে, ফলে সবগুলাই প্লাসের হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি তাহলে এই জায়গায় আমাদের সুতার টান কত কাজ করবে? mv²/r - mg। এটা হচ্ছে আমাদের সুতার টান। তাহলে সুতার টান সবচেয়ে কম কোথায় কাজ করে ভাইয়া? এখানেই সবচেয়ে কম কাজ করে। সুতার টান টি মিনিমাম, এর থেকে কম আর কোথাও হয় না। তাহলে আমরা এটা এইভাবেও বলতে পারি, এটাকে আমরা এইভাবেও বলতে পারি, যদি প্রশ্নে আসে যে সুতার সর্বনিম্ন টান কত হবে, সুতার সর্বনিম্ন টান কোথায় হয়? ভাই সুতাকে যখন তুমি যখন বস্তুকে যখন সুতায় বেঁধে যখন ঘোরাও, তখন সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন হয়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট একটু লিখে রাখো যে একে সর্বোচ্চ অবস্থায় সুতার টানও বলা হয়। সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ বিন্দুতে লিখতে পারো, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি সর্বোচ্চ বিন্দুতে সুতার টান। এই সর্বোচ্চ বিন্দুতে বা সর্বোচ্চ অবস্থানে সুতার টান। তো এখন যদি তোমরা বুঝতে নাও পারো, আপাতত লিখতে থাকো আর যতটুকু চেষ্টা করো বুঝতে থাকো, কারণ আমি যখন তোমাদেরকে যখন সিকিউতে যাব আজকে, তখন বাকিটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বা সর্বোচ্চ অবস্থানে সুতার টান কত? টি মিনিমাম ইকুয়াল টু mv²/r - mg। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে যখন আমরা সুতার টান যখন হিসেব করব, তখন আমরা কেন্দ্রমুখী বল থেকে বস্তুর ওজনটা বিয়োগ করব। মনে করো সুতায় বাঁধা আছে একটা পাথর, তাহলে কেন্দ্রমুখী বল থেকে পাথরের ওজন mg বিয়োগ করে দিব। m আমাদের প্রশ্নে বলা থাকবে। ঠিক আছে, 1 নাম্বার কেস চলে গেল। তো আমি দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, নির্ঝরা ইসলাম মিম। ঠিক আছে ভাইয়া, এটা কি ফার্স্ট পার্ট চ্যাপ্টার 4? হ্যাঁ, এটা নিউটনীয় বলবিদ্যা ফার্স্ট পার্ট চ্যাপ্টার 4। ঐশিয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সোমায়া রহমান বলছো নিউ জয়েন হলাম। ঠিক আছে, নিউ জয়েন হয়ে থাকলে আগের ক্লাসগুলো ইউটিউব থেকে ভাইয়া করে নিবা এবং এখনকার ক্লাসগুলো রেগুলার জয়েন করতে থাকো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা তারপর যদি দেখি আমাদের দ্বিতীয় কেসটা, আমরা যদি দেখি কেস 2। কেস 2 কি? মনে করো বস্তুটা তো সারা জীবন মাথার উপরে থাকবে না, তাই না? বস্তুটা কি হবে? মনে করো নিচের দিকেও নামবে, একটা সময় গিয়ে বস্তুটা নিচের দিকে নামবে। তো এটা হচ্ছে কেন্দ্র। এখন মনে করো বস্তুটা আছে ঠিক নিচে, মানে ঘুরতে ঘুরতে সে মাথার উপর দিয়ে এসে এখন নিচের দিকে অবস্থান করছে। তার মানে বস্তুটাকে তুমি ঘোরাচ্ছ, এখন বস্তুটা কোথায় চলে আসছে? নিচে, সর্বনিম্ন বিন্দুতে চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি বল আছে? 3 ধরনের বল আছে। কেন্দ্রমুখী বল কোথায় কাজ করবে ভাইয়া? কেন্দ্রের দিকে কাজ করবে, উইদাউট এনি ডাউট। ঠিক আছে, কেন্দ্রমুখী বল সব সময় আমাদের কোথায় কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এইটা কাজ করবে কেন্দ্রের দিকে, mv²/r। এবং সুতার টান কোন দিকে কাজ করে ভাইয়া? এটাও আমার কেন্দ্রের দিকে কাজ করবে। কেন্দ্রের দিকে বললে ভুল হবে, এটা আসলে আমাদের কাজ করবে মানে আমার হচ্ছে যে কি বলে, আমার হাতের দিকে, মানে সুতার দিকে, সুতার যে বিন্দুতে আমাদের সুতাটা ছিল, সুতার স্টার্টিং পয়েন্ট, কেন্দ্রই বলতে পারো। তাহলে এটাও আমার কেন্দ্রের দিকে কাজ করবে, টি। বাট এই কন্ডিশনে যখন আসবে তখন বস্তুর ওজন সেটা কি আর উপরের দিকে কাজ করবে না। বস্তুর ওজন কোথায় কাজ করবে বলো তো? বস্তুর ওজন কাজ করবে এই কন্ডিশনের জন্য আমার খাড়া নিচের দিকে। বস্তুর ওজন সব সময় খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে দেখো তো এইখানে টি এবং mv²/r অর্থাৎ সুতার টান এবং কেন্দ্রমুখী বল তারা একই দিকে কাজ করছে, কিন্তু mg কাজ করছে বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে? mv²/r, এটা তো আমাদের লব্ধি। আচ্ছা, মানে মোটামুটি তোমরা সব ধরনের ম্যাথই, মানে আমাদেরকে যে সকল ম্যাথের লব্ধি বের করতে হয় সেগুলো আমরা এইভাবে মানে দিক দিয়ে আমরা হচ্ছে বের করে ফেলতে পারি। মানে লব্ধির দিকটাকে আমরা পজিটিভ ধরবো। ঠিক আছে, লব্ধির দিককে পজিটিভ ধরবো এবং লব্ধিকে ডান পাশে রাখবো।
ঠিক আছে, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। আমরা যখন লিফটের ম্যাথ যখন করব তখন আমরা এই কনসেপ্টটি অ্যাপ্লাই করব। লব্ধি, লিফট যে বেগে যেদিকে যাবে, লিফট যদি উপরের দিকে উঠে তাহলে লব্ধি হচ্ছে উপরের দিকে, লিফট যদি নিচে নামে তাহলে লব্ধি হচ্ছে নিচের দিকে। তার মানে তুমি যেদিকে মুভ করবা সেটাই হচ্ছে তোমার লব্ধির দিক। ওকে, তাহলে খেয়াল করে দেখো mv²/r এটা হচ্ছে আমার পজিটিভ দিক, এটা হচ্ছে লব্ধি কেন্দ্রমুখী বল। তাহলে টিও তো ওই একই দিকে, তাহলে টি প্লাসের, বাট এমজি কি বলতো, এমজি হচ্ছে কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে কাজ করছে, মানে mv²/r যেদিকে তার বিপরীত দিকে, এই কারণে এমজি হয়ে যাবে আমাদের মাইনাস। আশা করি এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। কেস ওয়ানে এমজি প্লাস ছিল কারণ mv²/r যেদিকে এমজিও সেদিকে ছিল, বাট এখন কিন্তু এমজি মাইনাস হয়ে গেছে। কারণ কি বলতো, কারণ কেন্দ্রমুখী বল যেদিকে এমজি কিন্তু তার বিপরীত দিকে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের টি কত, টি হচ্ছে আমাদের mv²/r প্লাস এমজি। তার মানে এখানে সুতার টানে আমাদের কেন্দ্রমুখী বলের সাথে কি যুক্ত হচ্ছে, বস্তুর ওজন যুক্ত হচ্ছে। এবং তোমরা যদি এটা যে প্র্যাকটিক্যালিও যদি অ্যানালাইসিস করতে চাও তাহলে দেখবা যখন একটা বস্তু তুমি যখন ঘোরাতে থাকো, যখন সে উপরের দিকে থাকে তাহলে তোমার অত কষ্ট হয় না, কারণ কি সেক্ষেত্রে এমজিটা মাইনাস হয়, তার মানে কিছু ওজন তোমার কাছে কম অনুভব হয়। বাট ঘুরে ঘুরে বস্তুটা যখন নিচের দিকে আসে, মানে এই পয়েন্টে এখন যে পয়েন্ট দেখাচ্ছ সেই পয়েন্টে আসলে তোমার একটু কষ্ট বেশি হয়। কেন? কারণ তখন কিন্তু বস্তুর ওজনটা যোগ করতে হয়। তাহলে এটাকেই আমরা বলছি টি ম্যাক্সিমাম। তার মানে সুতা দিয়ে যখন বেঁধে কোনো একটা বস্তুকে যখন ঘোরাও তখন এর থেকে বেশি সুতার টান আর কোনো বিন্দুতে তুমি পাবা না। সর্বনিম্ন বিন্দুতে বা সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ পাওয়া যায়। কথা কি বোঝা গেছে? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সর্বনিম্ন বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে বা অবস্থানে সুতার টান, সর্বনিম্ন বিন্দুতে বা অবস্থানে সুতার টান। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দুতে বা সর্বনিম্ন অবস্থানে সুতার টান। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দুতে বা সর্বনিম্ন অবস্থানে সুতার টান। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখবা যে আমাদের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান পাওয়া যায় সর্বনিম্ন, আর সর্বনিম্ন বিন্দুতে আমরা সুতার টান পাচ্ছি কি সর্বোচ্চ। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আরও 3টা কেস আছে তাই না? তো চলো বাকি 3টা কেস আস্তে আস্তে শুরু করি। তাহলে দেখো তো, তাহলে আমাদের কেস নাম্বার 3, আমাদের কেস নাম্বার 3-এ আমরা তাহলে কি দেখতে পাই, যদি বস্তুটা ঘুরতে ঘুরতে, এখন মনে করো কেস নাম্বার 3-এ, এখন দেখো কেস নাম্বার 3-এ আসলে কি হয় বলো তো, আমি যদি দেখাই তোমাদের কেস নাম্বার 3, হ্যাঁ আচ্ছা তো খেয়াল করো কেস নাম্বার 3 যদি আমি তোমাদেরকে যদি বলি, এখন মনে করো বস্তুটা ঘুরতে ঘুরতে, সুতাটা ঘুরতে ঘুরতে বস্তুটা এখন মনে করো ঠিক অনুভূমিক বরাবর অবস্থান করছে, মানে উপরেও না নিচেও না, একদম অনুভূমিক বরাবর অবস্থান করছে। তো এই পয়েন্টটা যখন আসবে তখন সুতার টান আমাদের কত হবে? ঠিক আছে, তাহলে এই অবস্থানে যখন আসবে তখন আমাদের সুতার টান কত হবে? ঠিক আছে, তো এই অবস্থানে যখন আসবে তখন আমাদের এই দিক বরাবর কাজ করছে কি mv²/r, কারণ এটা কি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে। এবং আমাদের সুতার টান কাজ করতেছে কোন দিকে ভাইয়া? এটাও কাজ করতেছে আমাদের কেন্দ্র বরাবর টি, বাট বস্তুর ওজন কোন দিকে কাজ করে ভাইয়া? খাড়া নিচের দিকে না এমজি, বস্তুর ওজন কাজ করছে খাড়া নিচের দিকে। তাহলে এই যে খাড়া নিচের দিকে বস্তুর ওজন এমজি কাজ করছে, ওকে তুমি কেন্দ্রমুখী বল আর সুতার টানের সাথে এক লাইনে তো আনতে পারতেছো না তাই না? আগের 2টা কেসে 3টা বল একই লাইনে ছিল, হয়তো বা বিপরীত দিকে ছিল বা একই দিকে ছিল, বাট কি ছিল তারা একই লাইনে ছিল। বাট এখানে কিন্তু আমরা একই লাইন বরাবর এটাকে আনতে পারছি না, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে একই লাইন বরাবর আনতে হবে। কনসেপ্টটা কি বুঝছো? আমাদেরকে এটা একই লাইন বরাবর আনতে হবে। তাহলে চলো আমরা এটাকে একই লাইন বরাবর আনি। মনে করো এই এমজি, এই যে এমজি এটা কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণে আছে ভাইয়া বলো তো? এই এমজি আমাদের এই যে কেন্দ্র, এই কেন্দ্রের সাথে আমাদের এই এমজিটা আছে 90 ডিগ্রি বরাবর, এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি বরাবর কাজ করছে। আচ্ছা, যদি 90 ডিগ্রি বরাবর যদি কাজ করে তাহলে এমজি এর
অনুভূমিক বরাবর, হ্যাঁ আমি যদি ধরে নিই যে অনুভূমিক বরাবর এর অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিক বরাবর, এর অনুভূমিক উপাংশ বা এর এই উপাংশটা কত আসবে বলো তো? mg cos 90 ডিগ্রি আসবে না? কারণ কি বলো? কারণ হচ্ছে mg আমার কাজ করছে একদম খাড়া নিচের দিকে এবং এটা কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। তাহলে কেন্দ্র বরাবর এর ওজনটের উপাংশ কত আসবে? ভাইয়া যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে তার cos থিটা হয়, তার cos হয়, তাহলে এটা কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে এটা mg cos 90 ডিগ্রি হবে। ঠিক আছে, mg cos 90 ডিগ্রি হবে। এখন cos 90 এর মান কত? 0। অর্থাৎ অনুভূমিকভাবে যখন একটা বস্তু যখন ঘোরে, মানে ঘুরতে ঘুরতে বস্তুটা যখন ঠিক অনুভূমিক বরাবর যখন পৌঁছে যায় বা একদম কেন্দ্র বরাবর যখন কাজ করে, কেন্দ্রের সাথে এক্স অক্ষ বরাবর যখন কাজ করে বা অনুভূমিক বরাবর যখন কাজ করে, তখন বস্তুর ওজন 0 ফিল হয়। বস্তুর ওজন তখন কত অনুভব হয়? 0, কারণ mg cos 90 এর মান কত? 0। ঠিক আছে, এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের সুতার টানের ফর্মুলাটা আমরা কিভাবে লিখব? দেখো, ডান পাশে হচ্ছে লব্ধি mv²/r, আর বাম পাশে আমরা কি বসাবো? সুতার টান, এটাও কেন্দ্র বরাবর, প্লাস দিব mg cos 90। কেন? কারণ mg cos 90 এটাও কিন্তু আমাদের ওই একই দিক বরাবরই কাজ করছে। কিন্তু কথা হচ্ছে mg cos 90 এর মান কত ভাইয়া? 0। mg cos 90 এর মান 0। অর্থাৎ কোনো একটা বস্তু যখন অনুভূমিক বরাবর যখন অবস্থান করে, সুতা দিয়ে বেঁধে একটা বস্তুকে যখন আমরা ঘোরাই, তখন বস্তুটা যখন অনুভূমিক বরাবর অবস্থান করে, তখন আমার সুতার টান হয়ে যায় mv²/r। এবং এইটা আমাদের সবচেয়ে বেশি আসা প্রশ্ন, মানে সুতার টান থেকে সিকিউতে যে প্রশ্নগুলো আসছে এখন পর্যন্ত, তার মধ্যে এই সূত্রটা দিয়ে আমাদের সিকিউগুলা এসে থাকে। ঠিক আছে, নর্মালি এই সিকিউ দিয়েই আমাদের ফর্মুলাগুলো কি হয়? এসে থাকে। ঠিক আছে, তাহলে এইটা কখন ব্যবহার করব? এইটা আমরা ব্যবহার করব যখন আমাদের অনুভূমিক বরাবর সুতার টান বের করতে বলবে। এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করছি? যখন আমাদেরকে বলবে অনুভূমিক বরাবর সুতার টান নির্ণয় করো। তাহলে অনুভূমিক বরাবর সুতার টানের ফর্মুলা হচ্ছে T = mv²/r। এই ফর্মুলার সাথে আমরা সবাই পরিচিত। কেন বলো তো? আমাদেরকে যখনই বলে কেন্দ্রমুখী বল বের করো, তখনই কিন্তু আমরা লিখি Fc = mv²/r। ওই সূত্রটাই কিন্তু এইটা। কারণ যখন আমাদেরকে কেন্দ্রমুখী বল যখন বের করতে বলে, তখন আমরা জানি বস্তু যখন কেন্দ্র বরাবর বৃত্তাকার পথে যখন ঘোরে, তখন তার ওজন কত হয়ে যায়? তার হচ্ছে, সে যদি অনুভূমিক বরাবর কাজ করে তখন তার ওজন হয়ে যায় 0। ঠিক আছে, তো অনুভূমিক বরাবর কাজ করা বস্তুর ওজন 0 বলে আমাদের কেন্দ্রমুখী বলের মান আসে mv²/r। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। 3টা কেস পড়লাম। আবার একটু আমি তোমাদেরকে একটু দেখাই, ব্যাপারগুলো একটু বোঝো, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কেস কি? সর্বোচ্চ বিন্দুতে, মাথার উপরে যখন থাকবে লাল বস্তুটা, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হবে সর্বনিম্ন, মানে mg বিয়োগ করতে হবে। mg বিয়োগ করতে হবে কেন্দ্রমুখী বল থেকে সুতার ওজন, মানে বস্তুর ওজন বিয়োগ করতে হবে। যখন সর্বনিম্ন বিন্দুতে আমরা থাকব বা সর্বনিম্ন অবস্থানে থাকব, তখন mg যোগ করতে হবে। আর যখন অনুভূমিকভাবে অবস্থান করবে, তখন mgর মান হয়ে যাবে 0, কারণ mg cos 90 হয়ে যাবে। mg cos 90 মান হচ্ছে তখন 0। অর্থাৎ অনুভূমিক বরাবর সুতার টান হবে T = কেন্দ্রমুখী বলের সমান। অনুভূমিক বরাবর সুতার উপর একমাত্র কেন্দ্রমুখী বলটাই কাজ করবে, সুতার বস্তুর ওজন এই ক্ষেত্রে কাজ করবে না। ঠিক আছে, অনুভূমিক বরাবর বস্তুর ওজন 0 হয়। তাহলে এই কথাটাও একটু চাইলে তোমরা নোট আকারে লিখে রাখতে পারো। নোটটা হচ্ছে এরকম: অনুভূমিক বরাবর বস্তুর ওজন mg = 0 হয়। অনুভূমিক বরাবর বস্তুর ওজন 0 হয়, 0 হয়। ঠিক আছে, কেন? কারণ mg cos 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আরও 2টা কেস পড়ব। সবসময় কি বস্তু খালি উপরে নিচে আর একদম অনুভূমিক বরাবরই থাকবে? অ্যাঙ্গেল করে থাকতে পারে না, থিটা ডিগ্রি করে থাকতে পারে না। তো চলো এখন দেখি আমরা অ্যাঙ্গেল করে যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কিভাবে চেঞ্জ হয়। 4 নাম্বার কেস। 4 নাম্বার কেসে মনে করো ঘুরতে ঘুরতে বস্তুটা এখন কোথায় আছে? ধরো বস্তুটা আছে এই জায়গায়, এই জায়গাতে বস্তুটা অবস্থান করছে। তার মানে কি একদম অনুভূমিক বরাবরও অবস্থান করছে না, আবার একদম নিচেও অবস্থান করছে না। তাহলে বস্তুটা কোথায় অবস্থান করছে? এই বরাবর অবস্থান করছে বস্তুটা। তাহলে বস্তুটা যদি এই বরাবর যদি অবস্থান করে, তাহলে এই অবস্থানের জন্য সুতার টান কত হবে সেটা বের করে দেখি। খেয়াল করো,
এই দিক বরাবর কি কাজ করবে, mv স্কয়ার বাই আর। সুতার টান কোথায় কাজ করবে ভাইয়া, এই দিকেই কাজ করবে টি। ঠিক আছে, বস্তুর ওজন কোথায় কাজ করে, খাড়া নিচের দিকে কাজ করে mg। বাট mg এবং mv স্কয়ার বাই আর এটা কি একই লাইনে অবস্থান করছে, না ভাইয়া এটা একই লাইনে অবস্থান করছে না। তাহলে তো একই লাইনে আনতে হবে, তাই না? চলো এটাকে একই লাইনে আনি। ঠিক আছে, চলো এটাকে আমরা একই লাইনে নিয়ে আসি। যদি আমরা এটাকে যদি একই লাইনে যদি আনতে চাই তাহলে আমরা একটা কাজ করি। চলো মনে করো এটার সাথে অনুভূমিক বরাবর একটা লাইন টেনে দিই, এটার সাথে অনুভূমিক বরাবর মানে একদম উলম্ব বরাবর একটা লাইন টানি। তাহলে এই অ্যাঙ্গেলটা যত হবে, মনে করো এই অ্যাঙ্গেলটার মান, কথার কথা মনে করো এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই রেখাটাকে তুমি যদি পেছনের দিকে বর্ধিত করো তাহলে অনুরূপ কোণ বলে এইটাও কত হবে, থিটা হবে। ঠিক আছে, এখন খেয়াল করো তো, এখন যে লাইনটা যে টানলাম, বর্ধিত করলাম লাইনটা, সেই লাইনটা আসলে কি হলো, mv স্কয়ার বাই আর টি এর সাথে একই লাইন হয়ে গেল না? একটা লাইন ক্রিয়েট করলাম না, একটা লাইন ক্রিয়েট করলাম। এখন এই যে আমি লাইনটা টানলাম, আমি লাইনটা একটু অন্য কালি দিয়ে টানি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, মনে করো আমি লাইনটা সবুজ লাইন টানলাম, এই যে আমি ওটার সাথে হিসেব করে সবুজ একটা লাইন টানলাম যেটার অ্যাঙ্গেলও থিটা। ঠিক আছে, এই সবুজ লাইনটা আমার mg এর সাথে কত কোণ তৈরি করেছে, থিটা কোণ তৈরি করেছে। mg এর সাথে থিটা কোণ তৈরি করেছে, তাহলে যার সাথে থিটা তার কি হয়, কস। ঠিক আছে, তাহলে এই যে সবুজ লাইনটা এটার মান কত আসবে, mg cos থিটা। ঠিক আছে, এটার মান কত আসবে, mg cos থিটা। ওকে, তাহলে mg এর সাথে যে কোণটা তৈরি করেছে সেটাকে আমরা কি বলছি, mg cos থিটা। ওকে, এখন খেয়াল করো, এখন আমার এক লাইনে কি কি আছে, আমার এক লাইনে আছে mv স্কয়ার বাই আর টি, এরা দুজন একই দিকে, আর mg cos থিটা আছে তার বিপরীত দিকে। তার মানে যখন কোনো একটা সুতায় বেঁধে একটা বস্তুকে যখন ঘোরানো হয় তখন সে যখন উপরেও থাকে না বা একদম নিচেও থাকে না, মানে সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু অথবা অনুভূমিক কোনো জায়গায় না থেকে সে যদি এক অক্ষের নিচের দিকে অন্য কোনো বিন্দুতে অবস্থান করে, এটা এক অক্ষের নিচের দিক না বলো তো, এই যে এটা কি এক অক্ষ না, এটা হচ্ছে এক অক্ষ। তাহলে এই যে অংশে আমি চিত্রটা আঁকলাম সেটা কি এক অক্ষের নিচের দিক না, সেটা হচ্ছে এক অক্ষের নিচের দিক। তাহলে এক অক্ষের নিচের দিকে এটা আমাদের কোথায় অবস্থান করছে, সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করছে না, সর্বনিম্ন বিন্দুতে অবস্থান না করে অন্য কোনো বিন্দুতে অবস্থান করছে, তাই না? তাহলে সর্বনিম্ন বিন্দুতে অবস্থান না করে যদি অন্য কোনো বিন্দুতে অবস্থান করে তাহলে তার জন্য আমরা বস্তুর ওজন mg পাই না, পুরো mg না পেয়ে আমরা তার একটা উপাংশ পাই, এবং সেই উপাংশটা কি, সেই উপাংশটা হচ্ছে আমাদের mg cos থিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে বলো, mv স্কয়ার বাই আর, এটা কার কার সমান হবে, টি mv স্কয়ার বাই আর এর দিকেই, বাট mg cos থিটা তার বিপরীত দিকে, অর্থাৎ মাইনাস mg cos থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। তাহলে এখানে আমরা সুতার টান টি পাচ্ছি mv স্কয়ার বাই আর প্লাস mg cos থিটা। তাহলে যখন বস্তুটা নিচের দিকে থাকবে তখন mg cos থিটা তার সাথে কি হয়ে যাবে, প্লাস আকারে বসবে। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি এক অক্ষের নিচের দিকে, এক অক্ষের নিচের দিকে যে কোনো বিন্দুতে মানে আমাদের যে কোনো বিন্দু বলতে কি একদম সর্বনিম্ন বিন্দু ছাড়া, যে কোনো বিন্দুতে ব্র্যাকেটে লিখতে পারো সর্বনিম্ন বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে সুতার টানের ফর্মুলা হচ্ছে এটা, সুতার টান। ঠিক আছে, এখন থিটার মানটা পরীক্ষায় কি করবে, তোমাকে বলে দিবে যে এই জায়গাটা 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা 60 ডিগ্রি, ওটাই আমরা থিটার মান হিসেবে বসাবো। তাহলে এক অক্ষের নিচের দিকে যে কোনো বিন্দুতে, সর্বনিম্ন বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে সুতার টানের ফর্মুলাতে আমরা কি করব, কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই আর এর সাথে mg cos থিটা, তার মানে ওজনের কোসাইনের উপাংশ যোগ করে দিব। ঠিক আছে, এবং আমাদের লাস্ট কেস যেটা, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার কেস, সেটা হচ্ছে যদি ঘুরতে ঘুরতে এখন বস্তুটা সব কেসই আসলে হয়ে গেছে, একটা কেস শুধু বাকি আছে, বলো তো কি, এক অক্ষের উপরের দিকে যদি যে কোনো বিন্দুতে থাকে, এক অক্ষের উপরের দিকে যদি যে কোনো বিন্দুতে থাকে, এখন তো বললাম এক অক্ষের নিচের দিকে, এখন কি এক অক্ষের উপরের দিকে, তবে সর্বোচ্চ বিন্দু ছাড়া। মনে করো বস্তুটা আছে আমার এই জায়গাতে আছে, তাহলে এটা কি সর্বোচ্চ বিন্দুতে নাই বাট এক অক্ষের উপরের দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সুতার টান কত হবে, আমরা এখন এইটা বের করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সুতার টান কত আসবে, চলো আমরা দেখি।
তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের এই ক্ষেত্রে আমাদের mv²/r কাজ করছে কোন দিকে? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে কাজ করছে mv²/r। সুতার টান টি কাজ করতেছে কোন দিকে? কেন্দ্রের দিকেই কাজ করছে সুতার টান টি। ওকে, আচ্ছা তোমাকে পরীক্ষায় কি করবে বলো তো? পরীক্ষায় তোমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিবে। এই অ্যাঙ্গেলটার মান কত? থিটা। এটা তোমাকে দিয়ে দিবে, এটা হচ্ছে থিটা। হ্যাঁ, ধরো তোমাকে এটা দিয়ে দিল। আচ্ছা, এটা যদি থিটা হয়, বস্তুর ওজন কাজ করে কোথায়? খাড়া নিচের দিকে কাজ করে, তাই না? mg কাজ করে খাড়া নিচের দিকে। ওকে, ফাইন। আচ্ছা, এটা মনে হয় আমি আরেকটু বড়োভাবে চিত্র ডাকলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, নাহলে লেখা হিজিবিজি হয়ে যাবে। তো আমি আরেকটু বড় করে আঁকি, হ্যাঁ, যাতে করে হচ্ছে লাস্ট কেসটা একটু ডিফারেন্ট, তো এই কারণে একটু বড় করে আঁকি যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। মনে করো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রটা আরও এইদিকে নিয়ে আসি, হ্যাঁ, মানে জাস্ট যাতে লেখাটা যাতে বুঝতে পারো সেই জন্য এরকম লিখলাম। তো এটা হচ্ছে আমাদের বস্তু, তাহলে এটা হচ্ছে আমাদের বস্তুর উপর যে কেন্দ্রমুখী বলের দিক, এইটা, ঠিক আছে? তাহলে আমার এদিক বরাবর আমার কাজ করতেছে কি কি বলতো? এদিক বরাবর আমার কাজ করছে mv²/r কেন্দ্রমুখী বল, এদিক বরাবরই আমার কাজ করছে সুতার টান টি, বাট বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে? খাড়া নিচের দিকে, তাই না? তাহলে বস্তুর ওজন mg, এটা কি আমার mv²/r এবং টি যে লাইনে, সে লাইন বরাবর কাজ করছে? করছে না। তাহলে সে লাইনে আনতে হবে না? অবশ্যই আনতে হবে। যখন কাজ করবে না তখন কি আমাদেরকে সেই লাইনটাতে আনতে হবে। মানে উদ্দেশ্য কি? সবগুলো বলকে এক সুতায় বাঁধতে হবে, সহজ কথা, একই সুতায় গাঁথা, মানে এক লাইনে আনতে হবে সবগুলো বলকে, ঠিক আছে? তাহলে এটা আসলে আমাদের এইভাবে চিত্রটা দেওয়া থাকে, এইভাবে চিত্রটা দেওয়া থাকে, এবং এই মানটা কত? এই মানটা হচ্ছে আমাদের থিটা। এটা তোমাকে দিয়ে দিবে যে আমার এক্স অক্ষের সাথে, এটা কি এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে কত ডিগ্রি কোণে আছে সেটা আমাদেরকে বলে দিবে, অ্যাঙ্গেলটা বলে দিবে, থিটার মান 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, কিছু একটা বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি থিটা হয়, ভাইয়া এটা কি? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। অ্যাম আই রাইট? এটা হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের 90 মাইনাস থিটা হয়, তাহলে মনে করো এই রেখাটাকে আমি পেছনের দিকে বাড়িয়ে দিই, এই রেখাটাকে আমি পেছনের দিকে বর্ধিত করে দিই, এই যে এই দিক বরাবর আমি পেছনের দিকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই 90 মাইনাস থিটা কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বলো তো? mg এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে 90 মাইনাস থিটা। তাহলে এই অংশটা কি হবে? তোমরাই বলো, এই অংশটা আমাদের তাহলে কি হবে? এই অংশটা আমাদের হবে mg cos 90 মাইনাস থিটা। এম আই রাইট? কারণ mgর সাথে যে কোণ তৈরি হয় সেটাই কি? cos। mgর সাথে যে কোণ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের cos। তাহলে আমরা দেখতে পাচ্ছি mgর সাথে এই যে mv মানে কেন্দ্রমুখী বলের যে লাইনটা, কেন্দ্রমুখী বল সুতার টানের যে লাইনটা আমরা টানলাম সেটা কি তৈরি করেছে? 90 মাইনাস থিটা ডিগ্রি তৈরি করেছে। তাহলে এটা কি হবে? mg cos 90 মাইনাস থিটা। তোমরা সবাই যারা 25-এর আছো সবাই ত্রিকোণমিতিতে পড়েছো, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা। অর্থাৎ এই বলটা আসলে আমাদের কি? mg সাইন থিটা কাজ করছে, mg সাইন থিটা। তাহলে এই দিক বরাবর আমাদের কি কাজ করবে? mg সাইন থিটা। তাহলে এখন দেখো তো, mv²/r টি এবং mg সাইন থিটা, তিনটা বল একই দিকে কাজ করতেছে না? তিনটা বলই নিচের দিকে কাজ করতেছে। দেখো, টি নিচের দিকে, mv²/r নিচের দিকে, mg সাইন থিটা এটাও কি নিচের দিকেই কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুতার টান কত আসবে? এই ক্ষেত্রে আমাদের সুতার টান আসবে টি প্লাস mg সাইন থিটা ইকুয়াল টু আমাদের mv²/r। অর্থাৎ এখান থেকে আমরা সুতার টান কি পাচ্ছি? এখান থেকে আমরা সুতার টান পাচ্ছি টি ইকুয়াল টু কেন্দ্রমুখী বল mv²/r মাইনাস ওজনের সাইন থিটা, ওজনের সাইন থিটা, ঠিক আছে? তাহলে এটা কি? এটা আমরা কিভাবে পেলাম? এটা কিসের জন্য সূত্র? এটা হচ্ছে আমরা যখন আমাদের, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? এটা হচ্ছে এক্স অক্ষের উপরের দিকে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুতে, তবে সর্বোচ্চ বিন্দু ছাড়া, উপরের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে ব্র্যাকেটে লিখবা কি? সর্বোচ্চ বিন্দু ছাড়া, সর্বোচ্চ বিন্দু ছাড়া যে কোনো বিন্দুতে, সর্বোচ্চ বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে সুতার টানের ফর্মুলা, সুতার টানের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কেস, ঠিক আছে? তো ভাইয়া কিন্তু তোমাদেরকে 5 নাম্বার কেসটাই কিন্তু আমি প্রায় আধা ঘন্টা লেগে গেছে পড়াইতে, ঠিক আছে? প্রায় আধা ঘন্টা না, আধা ঘন্টার উপরে হয়ে গেছে।
তাহলে দেখো এই 5টা কেস তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্ট একটু জানাও, ঠিক আছে? আর এর মধ্যে আমি দেখি তোমরা কে কি কমেন্ট করেছো, আমি আসলে এখনো দেখি নাই, পুরো মনোযোগ দিয়ে আসলে পড়াচ্ছিলাম, আমি জানিও না কে কে আছো। আচ্ছা দেখি, আচ্ছা ঐশী বলছো অনেকেই আমার মতো ক্লাস করে না। না ভাইয়া, ব্যাপারটা এরকম না, আসলে অনেকেই হয়তো বা ক্লাস আজকে করে নাই, এটা একটা বিশেষ কারণ হতে পারে যে আমার এখানে যেহেতু ওয়াইফাই সমস্যা, এই ওয়াইফাই লাইনটাই আসলে বাংলাদেশে মানে ব্রাহ্মণবাড়িয়াতে বেশিরভাগ মানুষের বাসায় থাকে। তো আমার যেটা মেইনলি স্টুডেন্ট তো আসলে বেশি আসে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেকশনের, তো এই কারণে হচ্ছে হয়তো বা ওরা ক্লাসে ঢুকতে পারছে না, বা কারেন্ট চলে যায়, সারা দেশেই তো লোডশেডিং সমস্যা থাকে, এই কারণে হয়তো বা অনেকেই আসে নাই, এই জন্য, ঠিক আছে? আর তুমি কি বলছো বুঝি অনেকেই আমার মতো ক্লাস করে না, ব্যাপারটা এরকম না ভাইয়া, নিজে অনেক দিন পর্যন্ত প্রায় 1 বছর পর্যন্ত অনলাইন থেকে বিচ্ছিন্ন ছিলাম, যার কারণে হচ্ছে তোমরা আমার ক্লাস পাও নাই, ঠিক আছে? তো এখন আবার চলে আসছি, তার মানে আবার এখন থেকে ক্লাস পাবা, ঠিক আছে? বাঁধন চলে আসছো, এম আই রাইট অর এম আই রাইট, ঠিক আছে? এটা তো তুমি সিআইডি ডায়লগ দিলে, এম আই রাইট অর এম আই রাইট। আচ্ছা, নবনী বলছো জি স্যার বুঝেছি, রোজা বলছো ক্লিয়ার, ঠিক আছে। রোজা তোমাদেরকে আমি অধ্যায়টা অফলাইনে কিছুদিন আগেই পড়িয়েছি, তো আরেকবার পড়ে ফেলে তোমাদের জন্য এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ওকে? আর নবনীদের তো এই মুহূর্তে পড়াচ্ছি, এই অধ্যায়টা পড়াচ্ছি তোমাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5টা কেস, আমি আরেকবার একটু তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো বিষয়টা, যে আমাদের সুতার টান সংক্রান্ত কনসেপ্টে সবগুলো বল মিলিত হয়ে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এখানে 3 ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটা হচ্ছে লব্ধি, তার মানে কেন্দ্রমুখী বলকে সবসময় আমরা ডান পাশে রাখবো, এবং কেন্দ্রমুখী বলের দিকে যে থাকবে তাকে প্লাস ধরবো, যে কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে থাকবে তাকে মাইনাস ধরবো, ঠিক আছে? ওজন বল কাজ করবে, যেটা হচ্ছে সুতায় বাঁধাই বস্তুর ওজন, সুতার টান কাজ করবে টি। 5 ধরনের কেস নিয়ে আলোচনা করেছি আমরা। একটা হচ্ছে যদি সর্বোচ্চ বিন্দুতে থাকে বস্তুটা, তাহলে সেক্ষেত্রে সুতার টান হবে সর্বনিম্ন, এবং সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রমুখী বল থেকে বস্তুর ওজনটাকে বিয়োগ করব। যদি বস্তুটা যদি একদম সর্বনিম্ন অবস্থানে থাকে বা সর্বনিম্ন বিন্দুতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টান পাবো, সুতার টান হবে সর্বোচ্চ, এবং সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বল mv²/r এর সাথে বস্তুর ওজন mg যোগ করতে হবে। তারপর যদি বস্তু যদি সুতায় বাঁধা বস্তুটা যদি ঠিক অনুভূমিক বরাবর যদি অবস্থান করে, তাহলে অনুভূমিক বরাবর বস্তুর ওজন হয়ে যায় 0। কেন্দ্রমুখী বলে মানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু যখন অনুভূমিক বরাবর যখন অবস্থান করে, তখন বস্তুর ওজন হয়ে যায় 0। কেন? কারণ mg cos 90 এর মান হচ্ছে 0। তার মানে অনুভূমিক বরাবর সুতার টান আসলে কি হবে? কেন্দ্রমুখী বলের সমান হবে। তার মানে আমরা কেন্দ্রমুখী বল কাকে বলি, এখান থেকে আমরা একটা সংজ্ঞা বের করে ফেলতে পারি। কেন্দ্রমুখী বল কাকে বলে? আমাদের অনুভূমিক বরাবর সুতার টান বা অনুভূমিক বরাবর বস্তু কেন্দ্রের দিকে যে টান অনুভব করে, সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি, ঠিক আছে? কারণ অনুভূমিক বরাবর বস্তুর ওজন বলটা কাজ করে না, ওজন বলটা 0 হয়ে যায়। তাহলে অনুভূমিক বরাবর আমার যে টান বল, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তারপর আমরা পড়েছি যে এক অক্ষের নিচে, তবে সর্বনিম্ন বিন্দু না, সর্বনিম্ন বিন্দু ছাড়া ঠিক নিচে ছাড়া, একদম ঠিক নিচে ছাড়া, এক অক্ষের নিচে অবস্থিত অন্য যে কোনো বিন্দুতে যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, থিটা কোণ যখন তৈরি করবে, তখন সুতার টান হবে কেন্দ্রমুখী বলের সাথে mg cos θ যোগ করতে হবে, যোগ করতে হবে। আর লাস্ট কেসে আমরা কি পড়লাম? লাস্ট ক্লাসে বললাম যদি এক অক্ষ থেকে উপরের দিকে অবস্থান করে, তখন আমাদের mv²/r মানে কেন্দ্রমুখী বলের থেকে আমাদের mg sin θ বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো এতটুকু পর্যন্ত আলোচনা আমি আশা করছি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো আমরা এখন আমাদের পরের টপিকে চলে যাই, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। এতক্ষণ পর্যন্ত আলোচনা আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরের টপিক কি? পরের টপিক হচ্ছে আমরা আজকে আমাদের বেসিক আলোচনা শেষ, এখন আমরা শুধু সিকিউর পর সিকিউ করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা সিকিউতে যাই। প্রথম সিকিউ কুমিল্লা বোর্ড 2022। প্রথম সিকিউ হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2022। দেখো কি বলছে, পি এবং কিউ দুটি গোলকের ভর দেওয়া আছে, এবং এই দুইটা গোলককে তুমি দুইটা পৃথক সুতার সাহায্যে বাঁধছো। বেঁধে তুমি একটা সুতার দৈর্ঘ্য হচ্ছে 0.909 মিটার, তাহলে সে একটা ব্যাসার্ধের বৃত্তাকার পথ তৈরি করবে। আরেকটা হচ্ছে 0.709 মিটার, সে হচ্ছে আরেকটা বৃত্তাকার পথ তৈরি করবে। এবং দুইটা পথে তুমি অনুভূমিকভাবে একে বেঁধে, তোমাকে একদম বলে দিছে স্পেসিফিকলি কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, ভাইয়া আনুভূমিকের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এই যে অনুভূমিকভাবে এই কথাটা তোমাকে বলে দিয়েছে, তুমি তার মানে একদম কেস নাম্বার 3 দিয়ে করবা, টি ইকুয়াল টু mv²/r। তোমাকে এখানে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কারণ আনুভূমিকভাবে বলছে। আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের সবচেয়ে বেশি সিকিউতে সুতার টানে ম্যাথের কী অঙ্ক আসে? আনুভূমিকভাবে বা অনুভূমিকভাবেই সবচেয়ে বেশি আসে। মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, মিনিটে ঘোরালেই ওমেগা বের করতে মন চাইবে, তাই না? সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল সহ্য করতে পারে। তার মানে যেই ঘোরানোর কারণে পি এবং কিউ, যার জন্য তুমি সুতার টান 0.275 থেকে বেশি পাবা, সে ছিঁড়ে যাবে।
কথা কি বোঝা গেছে? আমাকে ঘতে প্রশ্নই করছে পি ও কিউ গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে, কোন সুতাটি ছিঁড়ে যাবে বলো। যার জন্য তুমি টান টি 0.275 নিউটন থেকে বেশি পাবা সে ছিঁড়ে যাবে। ঠিক আছে, সে ছিঁড়ে যাবে। যার জন্য টি আমরা 0.275 থেকে বেশি পাবো সে ছিঁড়ে যাবে, কারণ সে তার সহ্য ক্ষমতা থেকে বেশি সুতার টান পেয়ে গেছে, যার কারণে সে ছিঁড়ে যাবে। আর যার জন্য 0.275 থেকে কম পাবো সে ছিঁড়বে না। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম অঙ্ক করি। পি গোলকের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের ফর্মুলা কি পড়ছিলাম গত ক্লাসে? এল ইকুয়াল টু আই ওমেগা। পি গোলকের কৌণিক বেগ বের করতে বলছো, চলো বের করি। কুমিল্লা 2022, কুমিল্লা 2022। তাহলে পি গোলকের জন্য আমাদের সুতার টান কত আসবে? তাহলে আমরা লিখি পি গোলকের জন্য কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা। এখন কথা আছে, এটা কি চাকতি বলছে, মানে চাকতি বলে দিচ্ছে, বৃত্তাকার চাকতি বা সুষম দণ্ড বলছে? বলে নাই। কিছুই যদি না বলে তাহলে আই এর মান কত হবে? এম আর স্কোয়ার। আর যদি সুষম দণ্ড বলতো এম এল স্কোয়ার বাই 3 হইতো অথবা এম এল স্কোয়ার বাই 12 হইতো। যদি বৃত্তাকার চাকতি হইতো তাহলে এম আর স্কোয়ার বাই 2 হতো অথবা এম আর স্কোয়ার বাই 4 হতো। এগুলো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। ইন্টু ওমেগা কত? মিনিটে 30 বার বলছে না, তাহলে 2 পাই এন বাই টি। মিনিটে 30 বার মানে কি 2 পাই এন বাই টি। এখানে এন এর মান হচ্ছে 30 আর টি মানে কি 1 মিনিট 60 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এই যে মিনিটে 30 বার বলছে, এই যে মিনিটে 30 বার। তাহলে চলো এখন মানগুলো বসাই। এম এর মান কত পি গোলকের জন্য? পি গোলকের ভর কত? 0.025 কেজি, 0.025 কেজি এম এর মান 0.025 কেজি। আর কত? ব্যাসার্ধ। পি গোলকটা কোন ব্যাসার্ধ দিয়ে ঘুরাইছো? 0.909 মিটার। প্রথমটা 0.909 মিটার, 0.909 মিটার। তাহলে তার উপর হোল স্কোয়ার ইন্টু 2 পাই এন টি। 2 পাই এন কত? মিনিটে 30 বার, তাহলে 30। টি কত? 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। শেষ। এখন এগুলোর মান হিসেব করে বসাই দাও। হিসেব করে যদি বসাই দাও তাহলে এটার মান তোমরা কত পাবা? এটার মান আসবে 0.065, 0.065। আর কৌণিক ভরবেগের একক কি? হ্যাঁ আই, মানে জড়তা ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এর সাথে সেকেন্ড ইনভার্স 1 অ্যাড করে দিলেই কৌণিক ভরবেগের একক পাওয়া যায়। তো সবাই আশা করি প্রথম ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছো। একদম সহজ ম্যাথ ছিল প্রথমটা, এটা কোনো ম্যাথই না, তাই না? চলো এখন ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার কি বলছে? পি এবং কিউ গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে? তার মানে দুইটার জন্য সুতার টান বের করতে হবে। তাহলে চলো ঘ করি। প্রথমে আমরা লিখব পি গোলকের ক্ষেত্রে। পি গোলকের ক্ষেত্রে আমরা সুতার টান বের করব। পি গোলকের ক্ষেত্রে, তাহলে পি গোলকের ক্ষেত্রে সুতার টানকে আমরা কিভাবে লিখব? টি অফ পি। টি অফ পি। যেহেতু আমরা এখানে একটা কাজ করব, আমরা দুইটার ক্ষেত্রে আমরা চিত্র এঁকে নিব। চিত্রটা পরীক্ষার হলে এঁকে দিলে ভালো। তাহলে গোলকটার ক্ষেত্রে সুতাটা কীরকম? আমাদের অনুভূমিকভাবে কাজ করে। এই যে অনুভূমিকভাবে কাজ করছে, তাহলে অনুভূমিকভাবে কাজ করলে এটা কত? এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। আবার সুতার টানও কাজ করে কোন দিকে? টি এই দিকেই। বাট বস্তুর ওজন কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। বস্তুর ওজন কাজ করবে আমাদের একদম খাড়া নিচের দিকে, এমজি। এমজি কাজ করবে। ঠিক আছে, এমজি যদি কাজ করে তাহলে এই দিক বরাবর আমাদের মানে কেন্দ্রের দিকে আমাদের সুতার ওজন বা ওজন বল কত? 0। ওজন বল 0। তার মানে টি অফ পি ইকুয়াল টু কি আসবে আমাদের? এম ভি স্কোয়ার বাই আর। এটা তো আমাদের মুখস্থ, কেস নাম্বার 3। তাহলে এখানে কথা হচ্ছে তুমি কি ভি জানো? ভাইয়া আমরা ভি জানি না। ভি বের করা দরকারও নাই, কারণ আমরা ওমেগা জানি, তাই না? গরুর গ থেকে পেয়েছি। তাহলে আমরা আরেকটা জিনিস জানি, বলো তো কি? আমরা জানি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। মানে কৌণিক কোনো জিনিস কিভাবে পাবা? রৈখিক জিনিসকে আর দিয়ে ভাগ করলে, ব্যাসার্ধ দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু কত লেখা যায় বলো তো? ওমেগা আর লেখা যায়। তাহলে রৈখিক বেগ ভিকে আমরা যদি কৌণিক বেগ ওমেগাতে রূপান্তরিত করতে চাই তাহলে কি করব? ভি ইকুয়াল টু ওমেগা আর লিখে দিব। তাহলে তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে কেন্দ্রমুখী বলের যদি রৈখিক ক্ষেত্রে কেন্দ্রমুখী বল বের করো তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর কৌণিক ক্ষেত্রে যদি কেন্দ্রমুখী বল যদি বের করো তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে বলো তো? এম ওমেগা স্কোয়ার আর। কেন? কারণ ওমেগাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার, আর কে স্কোয়ার করলে আর স্কোয়ার, উপরে আর স্কোয়ার নিচে আর, কাটাকাটি করলে একটা আর থেকে যায়। তাহলে এম ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে রৈখিক ক্ষেত্রে কেন্দ্রমুখী বল, আর এম ওমেগা স্কোয়ার আর এটা হচ্ছে কৌণিক ক্ষেত্রে কেন্দ্রমুখী বল। মানে তুমি যদি কৌণিক বেগ দিয়ে যদি কেন্দ্রমুখী বল হিসেব করো তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এখন এই জায়গায় মান বসিয়ে দাও। পি গোলকের ভর কত ছিল? পি গোলকের ভর ছিল 0.025 কেজি, 0.025 কেজি। ওমেগা কত? ওমেগা আমরা একটু আগে বের করেছি, আরেকবার করি, 2 পাই এন বাই টি, তাই না? 2 পাই এন। এন কত? 30। টি কত? 60 সেকেন্ড, 1 মিনিট। এত হোল স্কোয়ার। আর কত ছিল? 0.909 মিটার। তো এই সব যদি হিসেব করে ফেলো তাহলে তোমাদের আনসারটা আসবে 0.224 নিউটন।
0.224, আর সুতার টান কি একটা বল, তার মানে এর একক হচ্ছে নিউটন। এখন বলছে সে চাপ সহ্য করতে পারবে কতটুকু, 0.275, আর এখানে কত 224, মানে 275, এখানে কত 224, তার মানে এটা কম, এটা 0.275 থেকে কম। তাহলে এটা এইভাবে লেখার দরকার নেই, লিখবা যে যেহেতু টি অফ পি, মানে পি গোলকের জন্য যে সুতার টান পেয়েছো সেটা যেহেতু তার সহ্য ক্ষমতা থেকে কম 0.275, তার মানে সে চাইলে আরও সহ্য করতে পারবে। তার মানে আমরা বলবো পি গোলকের জন্য সুতা ছিঁড়বে না। আমাকে বলছে কোন সুতাটি ছিঁড়বে, তাহলে আমরা বলবো পি গোলকের সুতাটি ছিঁড়বে না, কারণ পি গোলকের জন্য সুতার টানটা তার যে ম্যাক্সিমাম লিমিট সেটা এক্সিড করে নাই, সেটা পার করে নাই, তাহলে পি গোলকের সুতা ছিঁড়বে না, পি গোলকের সুতা ছিঁড়বে না। এখন তাহলে চলো কিউ গোলকের জন্য খেয়াল করে দেখি। এটা আমাদের একটা রং প্র্যাকটিস, যে আমরা মনে করি যে এটা একটা ছিঁড়ে নাই আর একটা ছিঁড়ে যাবে। পরীক্ষা এমন প্রশ্ন আসতে পারে যে দুইটা গোলকের জন্য কোনোটার জন্যই ছিঁড়বে না, তো যদি মানে তোমার আনসার যা আসে সেটার উপর তুমি কনফিডেন্স থাকো, ঠিক আছে, বি কনফিডেন্ট যে আমার আনসার আসছে দুইটাই ছিঁড়বে না, তখন মাথা নষ্ট করার কিছু নাই, হাই দুইটার মধ্যে একটা তো ছেঁড়া উচিত, নট নেসেসারি। এমন প্রশ্ন আসতে পারে দুইটা গোলকের মধ্যে একটা গোলকও আমার 0.275 নিউটনে এক্সিড করবে না, বাট এই অঙ্কে করবে, এই অঙ্কে কিউ গোলকের সুতা ছিঁড়বে। বাট পরীক্ষায় আসতে পারে যে দুইটা গোলক দিল, দুইটা গোলকের জন্য কোনোটাই ছিল না, তখন ওইটা নিয়েই তুমি পরীক্ষার হলে আধা ঘন্টা সময় নষ্ট করে ফেললা যে ছিঁড়ে না কেন, তুমি বারবার ক্যালকুলেশন করতেছো, বারবার এই আনসার আসতেছে, তার মানে তুমি সঠিক পথেই আছো। প্রশ্নটাই এমনভাবে সেট করেছে যে পি গোলক কিউ গোলক কোনো গোলকই আমার ম্যাক্সিমাম লিমিট এক্সিড করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আমরা কি লিখবো কিউ গোলকের ক্ষেত্রে, আবার আমরা লিখব কিউ গোলকের ক্ষেত্রে, কিউ গোলকের ক্ষেত্রে আমাদের কি আসবে, কিউ গোলকের ক্ষেত্রে আমাদের আসবে টি অফ কিউ ইকুয়াল টু mv²/r। কিউ গোলকের জন্য তোমরা হচ্ছে সুন্দর করে ছবিটা আরেকবার একটু এঁকে নিবা পরীক্ষায়, ঠিক আছে, কিউ গোলকের জন্য সুন্দরভাবে এঁকে নিবা। তাহলে এটা হচ্ছে কিউ গোলক, এই যে এই গোলকটার নাম হচ্ছে কিউ, তাহলে এটার ওজন কাজ করছে খাড়া নিচের দিকে mg, এবং এটার কেন্দ্রমুখী বল mv²/r, এবং আমার সুতার টান টি অফ কিউ, ঠিক আছে, এখানে কাজ করছে। আচ্ছা, উপরেটা ঠিক করে দিই, এটা হচ্ছে আমাদের পি গোলকের জন্য এটা কি টি অফ পি, তাহলে এখানে আমাদের টি অফ কিউ ইকুয়াল টু কত আসবে mv²/r। তো আমাদের তো ভি দিয়ে আমাদের হিসাব না, আমাদের কি করতে হবে, ওমেগা আনতে হবে, তাহলে এটা সমান আসবে m⍵r²/r, তার মানে m⍵²r। এখন আমি এগুলো মান বসাই। কিউ গোলকের জন্য ভর কিন্তু চেঞ্জ, ভর কত 0.05 কেজি, ভর হচ্ছে 0.05 কেজি। ওমেগা কত, ওমেগা সেম আগেরটাই 2πn/t, দুইটা গোলকেই মিনিটে 30 বার ঘোরানো হয়েছে, আর কত, আর চেঞ্জ আসবে, আর কত, আর হচ্ছে 0.709 মিটার, 0.709 মিটার। তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 0.35 নিউটন। এটা কিন্তু 0.275 থেকে বেশি, এটা 0.275 থেকে বেশি, যেহেতু টি কিউ মানে কিউ গোলকের জন্য সুতার টান 0.275 নিউটনকে অতিক্রম করে গিয়েছে, তার মানে আমরা বলবো কিউ গোলকের সুতাটি ছিঁড়ে যাবে। তাহলে আমাকে বলছে কোন সুতাটি ছিঁড়ে যাবে, উত্তর হচ্ছে কিউ গোলকের সুতাটি ছিঁড়ে যাবে, তো এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও, এই অঙ্কটা সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, আমাকে দ্রুত জানাও, এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আচ্ছা, 1 মিনিট তোমরা একটু বসো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের পরের টপিকটা একটু দেখে ফেলি।
এটা আমরা করেছি অলরেডি, কুমিল্লা বোর্ড 22, এগুলো আমাদের করা হয়ে গেছে। এই যে পরের সুতার টানের অঙ্ক হচ্ছে এটা, সিলেট বোর্ড 2022, ঠিক আছে, সিলেট বোর্ড 2022 আমাদের পরের ম্যাথ হচ্ছে আমাদের এইটা, সিলেট বোর্ড 2022। দেখো এটা কোন কেস দেখে বলো তো, আমাকে একটু বলো, তোমরা একটু আমাকে বলো তো এটা কত নাম্বার কেস, চিত্রটা দেখে আমাকে একটু বলো তো সবাই, দেখি কে কে পারো, এটা কত নাম্বার কেস, চিত্রটা দেখে আমাকে বলো এটা কত নাম্বার কেস। চিত্রটা দেখে বলো তো এটা কত নাম্বার কেস। বলো বলো বলো, চিত্রটা দেখে বলো তো এটা কত নাম্বার কেস হবে। হয়নি 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 এটা কিভাবে, এটা 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 হচ্ছে আমাদের 4 নাম্বার কেস। বলো তো এই যে বস্তুটা কোথায় আছে, বস্তুটা আছে এক্স অক্ষের নিচে যে কোনো বিন্দুতে, সর্বনিম্ন বিন্দু ছাড়া এক্স অক্ষের নিচে অন্য যে কোনো বিন্দুতে বস্তুটা অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা সি এর জন্য, আচ্ছা আর এর জন্য কত, হ্যাঁ এর জন্য 1 নাম্বার কেস, ওটা হয়েছে। এ বস্তুটা আছে 1 নাম্বার কেস, বি বস্তুটা আছে 2 নাম্বার কেস, সি বস্তুটা আছে 4 নাম্বার কেস, হয়েছে একটা কন্ডিশনে হয়েছে। এ বস্তু হচ্ছে 1 নাম্বার কেস, বি বস্তু হয়েছে 2 নাম্বার কেস, সি বস্তুটা হচ্ছে 4 নাম্বার কেস। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, কোন বস্তুটার জন্য কোন কেস অ্যাপ্লাই করব সেটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। মানে কোন বস্তুটার জন্য আমরা কোন কেস ব্যবহার করব, কোন বস্তুটার জন্য আমরা কোন কেসটা ব্যবহার করব, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো আমাদের এ বস্তুর জন্য হচ্ছে 1 নাম্বার কেস, বি বস্তুর জন্য হচ্ছে 2 নাম্বার কেস, সি বস্তুর জন্য হচ্ছে 4 নাম্বার কেস। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখি কি কি মান দেওয়া আছে। ভর দেওয়া আছে বস্তুর, মানে এম দেওয়া আছে 100 গ্রাম, বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, তার মানে এটা রৈখিক বেগ ভি দেওয়া আছে, 1 মিটার ব্যাসার্ধ বলা আছে, তার মানে আর বলা আছে। ভাইয়া ভি আর আর দেওয়া থাকলে সেটা দিয়ে আমরা কি বের করতে পারবো, সেটা দিয়ে আমরা কৌণিক বেগ বের করতে পারবো, ঠিক আছে। যদি রৈখিক বেগ আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে আমরা কৌণিক বেগ বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের হিসেব দিয়ে দেওয়া আছে। তাহলে এতটুকু পর্যন্ত যদি দেওয়া থাকে, আমাদের প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল নির্ণয় করো। পর্যায়কাল মানে কি, টি। হ্যাঁ, টি বের করার সূত্র কি, 2 পাই বাই ওমেগা। তাহলে টি বের করার ফর্মুলা কি, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। চলো আমরা তাহলে বের করে ফেলি। গরুর একদম সহজ, পান্তা ভাত, 1 লাইন বা 2 লাইনের অঙ্ক। দেখো এটা কি বোর্ড, এটা হচ্ছে সিলেট 2022, এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2022, গরুর গ। তো গতে আমাকে বলছে পর্যায়কাল কত, পর্যায়কালের সূত্র টি সমান 2 পাই বাই ওমেগা। তো এখানে আমাদের কি কি দেওয়া ছিল, এখানে আমাদের ভি দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। তারপর দেখো আর কত, আর হচ্ছে 1 মিটার, আর হচ্ছে 1 মিটার, ঠিক আছে, আর হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের ওমেগা কত, ওমেগা হচ্ছে ভি বাই আর, তাই না, ওমেগা হচ্ছে ভি বাই আর। তাহলে ভি কত 4, আর কত 1, তাহলে ভি বাই আর মানে কি 4 বাই 1, অর্থাৎ আমাদের কি কি আসবে, আনসারটা কি আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ আমাদের আনসারটা আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ আমাদের আসবে কত 4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমি একটু এদিকে লিখি, তাহলে আমাদের আনসারটা কত আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড, ভি বাই আর 4 বাই 1, তার মানে আমাদের আনসারটা কত আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। ওমেগার মান আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো তো 2 পাই ডিভাইডেড বাই ওমেগা কত 4, যদি হিসেব করো আসবে কত 2 আর 4 কাটলে পাই বাই 2 মানে 1.57, পর্যায়কালের একক কি সেকেন্ড, তাহলে আনসার হচ্ছে 1.57 সেকেন্ড। দেখো কত সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম। আমাদের এই অঙ্কটা কিন্তু অনেক সহজ একটা অঙ্ক, যে আমাদের উদ্দীপকের বস্তুটির পর্যায়কাল কত, উদ্দীপকের বস্তুটির পর্যায়কাল হচ্ছে 1.57 সেকেন্ড, ঠিক আছে। আশা করছি সবাই ক্লিয়ার, এই অঙ্কটা আশা করছি সবাই তোমরা ক্লিয়ার। তারপর আসো ঘতে যাই। ঘতে আমরা কি বলছে, ঘতে আমাদেরকে কি বলছে, উদ্দীপকে বর্ণিত এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটিতে সুতার টান সবচেয়ে বেশি হবে। ভাই লজিক্যালি আমরা পড়ছি বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি হবে, বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি হবে। কেন, কারণ 1 নাম্বার কেসে সুতার টান আমরা কি করছিলাম
mg বিয়োগ করে দিছিলাম, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হয় সর্বনিম্ন আর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হয় সর্বোচ্চ। তাহলে বি বিন্দু হচ্ছে এখানে সর্বনিম্ন বিন্দু। তো আমরা এটা বলেই ফেলতে পারবো যে বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি হবে, টি ম্যাক্সিমাম হবে, বি বিন্দুতে টি ম্যাক্সিমাম হবে। বাট এটা আমাদেরকে ম্যাথ করে দেখাতে হবে, বি বিন্দুতে সুতার টান যে ম্যাক্সিমাম হবে সেটা আমাদেরকে ম্যাথ করে দেখাতে হবে। তাহলে এখানে তিনটা বিন্দু এ বি সি, তিনটা বিন্দুর জন্য আমরা তিনটা চিত্র আঁকবো, তিনটা চিত্র আঁকা তারপর আমরা হচ্ছে সেটার গাণিতিক ব্যাখ্যা দিয়ে দিব। ওকে, তাহলে চলো প্রথমে দেখি এ বিন্দুর ক্ষেত্রে। এ বিন্দুর ক্ষেত্রে আমরা তাহলে চলো একবার চিত্রটা আঁকি। চিত্রটা কেমন আসবে? এটা হচ্ছে সুতা, এটা হচ্ছে বস্তু এ বিন্দু। তাহলে এই দিকে কাজ করবে কেন্দ্রমুখী বল, তাহলে এই দিকে কাজ করছে আমাদের mv²/r, এই দিক বরাবরই আমাদের কাজ করছে টি, এবং এই দিক বরাবরই আমাদের কাজ করছে কি mgও কাজ করতেছে খাড়া নিচের দিকে, তাহলে সব একদিকে কাজ করছে, তাই না? তাহলে এ বিন্দুর ক্ষেত্রে আমরা যদি বলি সুতার টান TA প্লাস mg সমান কি mv²/r এ বিন্দুর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কেস। তাহলে এখান থেকে আমরা কি বলবো, TA আমরা বের করবো এ বিন্দুতে সুতার টান, এটা কত আসবে mv²/r মাইনাস mg, ঠিক আছে? তাহলে বা টি অফ এ ইকুয়াল টু, আচ্ছা এখানেও চিত্রের মধ্যে TA লিখে রাখি, mv²/r, m কত? m হচ্ছে আমাদের 0.1 কেজি, খুব সম্ভবত হ্যাঁ 100 গ্রাম, 100 গ্রাম মানে কি 0.1 কেজি। ভি কত? 4 মিটার পার সেকেন্ড, তার মানে 4 স্কোয়ার। আর কত? 1 মিটার, মাইনাস m কত? 0.1 ইন্টু 9.8 তাহলে সুতরাং টি অফ এ বা এ বিন্দুতে সুতার টান আমাদের কত আসতেছে? বের করে ফেলো। এ বিন্দুতে সুতার টান আমাদের কত আসতেছে? 0.1 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 0.1 ইন্টু 9.8। এ বিন্দুতে আমাদের সুতার টান আসবে 0.62 নিউটন। এ বিন্দুতে সুতার টান আসছে 0.62 নিউটন, ঠিক আছে? এখন আমরা বের করবো বি বিন্দুতে। হ্যাঁ, বি বিন্দুতেই সবচেয়ে বেশি আসবে, কারণ বি বিন্দুটা কি সবচেয়ে নিচে। তাহলে লিখবো আবার বি বিন্দুতে সুতার টান, আবার বি বিন্দুতে সুতার টান, বি বিন্দুতে সুতার টান। তাহলে বি বিন্দুতে সুতার টান আমাদের কি আসবে? আমরা আবার একটা চিত্র আঁকবো, পরীক্ষায় কম্পাস নিয়ে যাও, ঠিক আছে, ভালো করে বৃত্তটা আঁকার জন্য। তাহলে বি বিন্দুতে সুতার টান কীভাবে আসবে? এটা হচ্ছে আমাদের বি বিন্দু কোথায়? একদম নিচে, সর্বনিম্ন বিন্দু তো হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু বি। তাহলে বি এর জন্য আমাদের কেন্দ্রমুখী বল কোনটা হবে? উপরের দিকে mv²/r। সুতার টান কত হবে? এটাও উপরের দিকে টিবি, বাট বি বিন্দুর ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে mg। তাহলে এটার জন্য আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে? টিবি মাইনাস mg, কারণ টিবি যেদিকে mg তার বিপরীত দিকে, ইকুয়াল টু mv²/r। তাহলে এটার জন্য আমার সুতার টান হবে টি অফ বি ইকুয়াল টু mv²/r প্লাস mg, ঠিক আছে? তো আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের টি অফ বি কত আসবে? m কত? 0.1 কেজি, 100 গ্রাম। ভি কত? 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার। আর কত? 1 মিটার, প্লাস 0.1 ইন্টু জি কত? 9.8। তো এটা যদি আমরা হিসেব করি তাহলে আমাদের কত আসে দেখো। সুতরাং টি অফ বি ইকুয়াল টু কত আসবে? এটা আসবে 1.6 মাইনাস প্লাস 0.98, এটা আসবে আমাদের 2.58, ঠিক আছে? সো এটা আমাদের আসবে কত? 2.58 নিউটন, ঠিক আছে? এটা আসবে আমাদের 2.58 নিউটন, ঠিক আছে? তাহলে এটা আসছে আমাদের 2.58 নিউটন। তাহলে আমাদের টি অফ বি করাও শেষ। এখন আসো সি বিন্দুতে যাই। সি বিন্দুতে সুতার টান, সি বিন্দুটা কীভাবে আছে ভাইয়া? সি বিন্দুটা আছে 4 নাম্বার কেস অনুযায়ী, এক অক্ষের নিচে, কিন্তু সর্বনিম্ন বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে আছে সিটা, তাই না? তো চলো চিত্রটা আঁকি। সি বিন্দু চিত্রটা ছিল এইরকম, দেখো চিত্র দেখো। সি বিন্দুটা এই যে 60 ডিগ্রি কোণ করে আছে, তাই না? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে 60 ডিগ্রি কোণ মানে কি? এইরকম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এখন সি বিন্দুতে বস্তুটা খুঁজতেছি, এটা কত? 60 ডিগ্রি কোণে আছে, এটা আছে আমাদের 60 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। তাহলে এটার জন্য আমাদের সুতার টান কোথায়? সুতার টান টি অফ সি, এটা কাজ করতেছে উপরের দিকে, এবং আমাদের কেন্দ্রমুখী বল mv²/r এটাও কাজ করতেছে উপরের দিকে। তো আমাদের একই লাইনে আনতে হবে সব কিছু। একই লাইনে আমাদের যদি সব কিছু আনতে হয় তাহলে আমরা কি করব? খেয়াল করো, আমাদের এটা হচ্ছে সি বিন্দু, আমাদের সি বিন্দুতে বস্তুর ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, বাট এটা একই লাইনে না। তার মানে একই লাইনে আনার জন্য আমি এটাকে এই দিক বরাবর বাড়িয়ে দিব। তো এটা যদি 60 হয়, এটাও আমাদের 60, অনুরূপ কোণ। তাহলে এটা কত আসবে? mg cos 60, এটা আসবে আমাদের mg cos 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হচ্ছে? টি অফ সি এবং mg cos 60 কে এর বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে মাইনাস mg cos 60 ডিগ্রি
ইকুয়াল টু লব্ধি কেন্দ্রমুখী বল mv²/r। তাহলে এখান থেকে আমরা সি বিন্দুতে সুতার টান টি অফ সি কত পাচ্ছি, mv²/r প্লাস mg cos 60। বাসায় কয়েকবার এই চিত্রগুলো আঁকবা, তাহলে দেখবে একদম মুখস্থ হয়ে গেছে, মানে কনসেপ্টও মনে থাকা লাগবে না, চিত্র একটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তাহলে m কত, m হচ্ছে 0.1 কেজি, v কত 4, তাহলে 4 স্কোয়ার, r কত 1 মিটার, প্লাস 0.1 ইন্টু জি এর মান 9.8 ইন্টু cos 60 মান কত, হাফ, cos 60 মান হচ্ছে হাফ। তাহলে এটা যদি হিসাব করো কত আসবে দেখো, পয়েন্ট এটা হচ্ছে 0.49 আসবে, তাহলে আসবে 2.09 নিউটন, টি অফ সি আসবে 2.09 নিউটন। তাহলে আমাকে বলছে কোন বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু টি এ সবচেয়ে কম, তারপর কি টি সি, তারপর কি টিবি, ঠিক আছে, কারণ টি এ কত ছিল 0.62, টিসি কত 2.09, আর টিবি কত আসছে 2.58, সবচেয়ে বেশি আসছে। তার মানে আমরা বলবো বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি কাজ করবে, বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি। এবং এটা লজিক্যালিও আমরা এটা প্রমাণ করেছি যে বি বিন্দুটা কোথায়, সর্বনিম্ন বিন্দু, আর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হয় সবচেয়ে বেশি, বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি। তো এই একটা ম্যাথ দিয়ে কিন্তু আমাদের কিন্তু পুরো কনসেপ্টটা আরও একবার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এই একটা বিন্দু দিয়ে কিন্তু আমাদের পুরো কনসেপ্টটা আরও একবার ক্লিয়ার হয়ে গেল। তো সবাই এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে একটু দ্রুত জানাও, তারপরে আমরা পরের সিকিউতে চলে যাব। সবাই এই কনসেপ্টটা দ্রুত বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এবং আজকে তোমাদের উপস্থিতি কিন্তু হতাশাজনক, এই মুহূর্তে ভাইয়া হতাশ হয়ে যাচ্ছি, হতাশ হয়ে গেলে কিন্তু দেখা যাবে যে ভাইয়া মানে কি করব, ক্লাস শেষ করে দিব, বোঝা গেছে, কারণ হচ্ছে স্টুডেন্ট সংখ্যা অনেক কম। তাহলে দেখো তো আমরা দেখতে পাচ্ছি নবনী, জি স্যার বুঝছি, ঠিক আছে, সবাই আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, এটা আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। হ্যাঁ রোজা বুঝছি, ঠিক আছে, সবাই বুঝছি। সবাই যদি বুঝে থাকি তাহলে চলো আমরা তার পরের সিকিউতে চলে যাই, চলো আমরা তার পরের সিকিউতে যাচ্ছি। পরের সিকিউতে আমরা যদি খেয়াল করি, আমাদের পরের সিকিউটা, আচ্ছা বরিশাল বোর্ড 22 অলরেডি হয়ে গেছে, দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, হ্যাঁ পরের সিকিউ হচ্ছে দিনাজপুর বোর্ড 2022, ঠিক আছে। বাট এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ড 2022, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা দিনাজপুর বোর্ড 2022, ঠিক আছে। তো দিনাজপুর বোর্ড 2022-এ আমাদেরকে প্রথম প্রশ্ন কি বলেছে বলো তো, আমাদেরকে প্রথম প্রশ্নে বলেছে যে প্রাথমিক অবস্থায় বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। প্রাথমিক অবস্থায় কৌণিক ভরবেগ মানে কি, কৌণিক ভরবেগ মানে কি, এল বের করতে বলেছে, তাই না, এল বের করতে বলেছে। তাহলে দেখো এক ব্যক্তি 300 গ্রাম ভর, মানে এম এর মান 300, একটি বস্তুকে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশিতে বাঁধছে, তার মানে আর এর মান 70 সেন্টিমিটার। অনুভূমিক তল, দেখছো আবার অনুভূমিক আসছে, আমি বলছি না 3 নাম্বার কেসটা সবচেয়ে বেশি আসে। অনুভূমিক তল, অনুভূমিক তল মানে কি, সুতার টান টি সমান কি, কেন্দ্রমুখী বলের সমান mv²/r। মিনিটে 60 বার ঘুরাচ্ছে, তাহলে মিনিটে 60 বার, এটা বললে আমাদের কি করতে মন চাইবে বলো তো, ওমেগা বের করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা। তারপরে হঠাৎ বস্তুটির 1/3 খুলে পড়ে গেছে, ওটা হচ্ছে পরবর্তী অবস্থা, ওটা নিয়ে পরে কাজ করব। তাহলে আমাদের গ নাম্বারের জন্য আমাদের এতটুকু ইনফরমেশনই যথেষ্ট। এম দেওয়া আছে, আর দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, কৌণিক ভরবেগ কত, এটা খুবই সহজ ম্যাথ, তাই না, সব কিছু বসাই দিলেই হবে। তাহলে দেখো দিনাজপুর 2022, দিনাজপুর বোর্ড 2022, তাহলে দিনাজপুর বোর্ড 2022-এ আমাদের প্রশ্নটা কি বলেছে, কৌণিক ভরবেগ এল সমান কত। আমরা জানি কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা, তাহলে আই সমান কত, mr স্কোয়ার, কারণ এটাকে চাকতি বা কি কিছুই বলে নাই, শেপ বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয় নাই, ঠিক আছে। তাহলে ওমেগার মান কত, ওমেগার মানও আমরা বসাই ফেলি, তাহলে mr স্কোয়ার ইন্টু ওমেগা হচ্ছে 2πn/t, কারণ মিনিটে 60 বার বলছে, মিনিটে বললেই ওমেগা বের করতে হবে। তাহলে এম কত, এম হচ্ছে 300 গ্রাম, আর কত 70 সেন্টিমিটার মানে 0.7 মিটার, আর মিনিটে 60 বার, তাহলে এম হচ্ছে 0.3 কেজি, 300 গ্রাম, ঠিক আছে, 0.3 কেজি, আর কত, আর হচ্ছে 0.7, 70 সেন্টিমিটার, মিটারে নিলে 0.7 স্কোয়ার ইন্টু 2πn কত 60 বার, কতবার মিনিটে 60 বার, তাহলে মিনিট মানে কি 60 সেকেন্ড। তো এটা যদি হিসেব করে ফেলো একসাথে, তাহলে আনসারটা কত আসবে তোমাদের, আনসার আসবে 0.924, আর কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, মানে আয়ের সাথে আয়ের একক কি কেজি মিটার স্কোয়ার, ভরবেগ জড়তার ভ্রামক এটার সাথে সেকেন্ড ইনভার্স 1 অ্যাড করে দিতে হবে, শেষ। দিনাজপুর বোর্ড 2022-এর গ নাম্বার অঙ্কটা এতটুকুই। এর সাথে কি করবা, দেওয়া আছে লিখে দিবা, দেওয়া আছে এখানে সেখানে এই কথাগুলো একটু লিখে দিবা সুন্দর করে, তাইলেই হবে।
তারপর দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে বলেছে পরিবর্তিত অবস্থায় রশির উপর প্রযুক্ত টানের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় সুতার টান বের করব, প্রযুক্ত টান, আবার পরিবর্তিত অবস্থায় প্রযুক্ত টান, তারপরে এই দুইটার বিয়োগ করব, শেষ বিয়োগ আদি, মানে পরিবর্তিত অবস্থায় সুতার টান বিয়োগ প্রাথমিক অবস্থায় সুতার টান, তাহলে আমরা পাবো সুতার টানে কিরূপ পরিবর্তন হবে। আনসারটা যদি পজিটিভ আসে আমি বলবো সুতার টান বৃদ্ধি পাবে, যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো সুতার টান হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অবস্থায় তাহলে সুতার টান কত, চলো আগে সেটা বের করে ফেলি। একদম মানে আমরা এখনো এই যে পরের অংশটা আমরা দেখবই না, এখনো দেখবো না। প্রথম কাজ কি, প্রাথমিক অবস্থায় সুতার টান কত, প্রাথমিক অবস্থায় সুতার টান কত সেটা আগে আমরা বের করব, তারপর আমরা বের করব পরিবর্তিত অবস্থায় সুতার টান কত, তারপর সে দুইটা থেকে আমরা পরিবর্তনটা বের করব। ওকে, চলো প্রাথমিক অবস্থায় সুতার টান, প্রাথমিক অবস্থায়, তাহলে এখানে আমাদের প্রাথমিক অবস্থায় সুতার টানটা আমাদের কত আসবে, চলো দেখি। প্রাথমিক অবস্থায় সুতার টান আমরা বলছি এটা অনুভূমিকভাবে কাজ করবে, তাহলে অনুভূমিকভাবে কাজ করলে আমাদের চিত্রটা কীরকম আসে, এই হচ্ছে অনুভূমিক, সুতার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে এই দিক বরাবর, তাহলে কি কি কাজ করতেছে, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর এদিক বরাবর কাজ করতেছে আমাদের সুতার টান টি, এবং আমাদের এম জি কজ 90 মান কত, 0, তার মানে এখানে অনুভূমিকভাবে যখন অঙ্ক করি তখন আমাদের ওজন বল হয় 0। তাহলে প্রাথমিক অবস্থায় সুতার টান টি সমান এম ভি স্কোয়ার বাই আর, বাট প্রশ্নে উদ্দীপকে তো তোমরা কি পাইছো, প্রতি মিনিটে 60 বার ঘুরে, তার মানে ওমেগা পাইছো, তাহলে এটাকে আমরা কি করব, ওমেগাতে কনভার্ট করব। আমরা একটু আগে দেখে আসছি না এম ভি স্কোয়ার বাই আর যে কথা, এম ওমেগা স্কোয়ার আর একই কথা, এটা হচ্ছে কৌণিক বেগের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল, আমরা একটু আগে এটা প্রমাণ করে আসছি। তাহলে এম এর মান কত 0.3 কেজি, ওমেগা কত 2 পাই এন বাই টি, তাহলে 60 বার ঘুরে 2 পাই বাই 60 ইন্টু টি, 60 ডিভাইড হোল স্কোয়ার ইন্টু আর কত, আর হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে 70 সেন্টিমিটার, তার মানে 0.7 মিটার, 0.7 মিটার। তো এটা যদি তোমরা যদি হিসাব করো তাহলে তোমাদের আনসার আসবে 8.29 নিউটন। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের সুতার টান কাজ করছে কত, 8.29 নিউটন। ওকে, এখন আসো আমরা দেখি পরিবর্তিত অবস্থায় সুতার টান কত আসে। হ্যাঁ, পরিবর্তিত অবস্থায়, তাহলে দেখো আমরা গ করে ফেলছি, ঘয়েরও অর্ধেক করে ফেলছি, আমাদের এখনো পর্যন্ত মানে পরের অংশটা লাগেই নাই, পরের অংশটা লাগবে এখন। পরিবর্তিত অবস্থায় সুতার টান, খেয়াল করো পরিবর্তিত অবস্থায় সুতার মানে বস্তুর 1/3 খুলে পড়ে গেছে, তাহলে ছিল 300 গ্রাম, 3 ভাগের 1 ভাগ পড়ে গেছে, তার মানে পরিবর্তিত অবস্থায় বস্তুর ভর কত, 200 গ্রাম। কারণ কি, ছিল 300 গ্রাম পড়ে গেছে 100 গ্রাম, কথা কি বুঝছো, ছিল 300 গ্রাম পড়ে গেছে 100 গ্রাম, 1/3 খুলে পড়ে গেছে। তাহলে পরিবর্তিত অবস্থায় আমার এখানে বস্তুর ভর তাহলে কত আসবে, বস্তুর ভর এম আসবে 300 গ্রামের 300 এর 1/3 কমে গেছে, তাই না, তার মানে বস্তুর ভর আমরা এখানে কত বসাবো, 300 গ্রাম মানে কি 0.3 কেজি, 0.3 কেজি, এইটা থেকে আমরা মাইনাস করে দিব কত, 1/3 মাইনাস করে দিব, তাহলে 1/3 মাইনাস করে দেওয়ার মানে কি 0.3/3, 3 ভাগের 1 ভাগ মাইনাস করে দিব, তার মানে এটা কত আসবে 0.3 মাইনাস 0.1, তার মানে 0.2 কেজি। পরিবর্তিত অবস্থায় 300 গ্রাম থেকে 100 গ্রাম খুলে পড়ে গেছে, 1/3 খুলে পড়ে গেছে, তার মানে পরিবর্তিত অবস্থায় আমাদের বস্তুর ওজন ভর এখন কত আছে, 0.2 কেজি, 200 গ্রাম। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য তখন তুমি ঠাস করে 10 সেন্টিমিটার কমাই ফেলছো, তাৎক্ষণিকভাবে রশির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কমিয়ে ফেলেছি, তাহলে রশির আগের দৈর্ঘ্য ছিল 70 সেন্টিমিটার, এখন 10 সেন্টিমিটার কমিয়ে ফেলেছো, তার মানে এখন কত আছে 60 সেন্টিমিটার। তাহলে পরিবর্তিত অবস্থায় আমার ব্যাসার্ধ হয়ে গেছে 60 সেন্টিমিটার, কোত্থেকে আসছে 70 থেকে আমরা 10 কমিয়ে নিয়েছি, তাহলে 10 কমিয়ে নিলে এটা আসবে 60 সেন্টিমিটার। আরও কি কিছু ঘটছে, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা তখন আমাদের 10 বার বৃদ্ধি করে ফেলছে, আগে প্রতি মিনিটে ঘুরতো 60 বার, এখন ঘুরবে কত 70 বার, তাহলে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা তুমি 10 বার বৃদ্ধি করেছো, তার মানে এখন ঘূর্ণন সংখ্যা কত হয়ে গেছে 70 বার, n = 70। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। মানে 1/3 খুলে পড়ে যাওয়ায় আমার ভর হয়ে গেছে 0.2 কেজি, আর আমি ব্যাসার্ধ, আমি সুতাটাকে 10 সেন্টিমিটার কমিয়ে ফেলছি, তার মানে ব্যাসার্ধ হয়ে গেছে এখন 60 সেন্টিমিটার, 0.6 মিটার, আর সাথে সাথে আমি ঘূর্ণন প্রতি মিনিটে 10 বার বাড়িয়ে ফেলছি, আগে ঘুরতো প্রতি মিনিটে 60 বার, এখন ঘুরছে প্রতি মিনিটে 70 বার। ঠিক আছে, তাহলে এটার হিসেবে আমরা পরিবর্তিত অবস্থায় সুতার টানকে টি প্রাইম বলতে পারি, যেহেতু অলরেডি প্রাথমিক অবস্থায় সুতার টানকে আমরা টি বলেছি, তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি আসবে, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম ওমেগার মান কত, 2 পাই এন ডিভাইডেড বাই টি, তার উপর হোল স্কোয়ার ইন্টু আর। এখন এই জায়গায় মানগুলো বসিয়ে দিব, এম এর মান কত 0.2 কেজি, 2 পাই এন এর মান কত, এন এর মান হচ্ছে আমাদের 70 বার, টি কত, টি হচ্ছে 60 সেকেন্ড, এর হোল স্কোয়ার ইন্টু আর কত 0.6 মিটার। তো এটা যদি হিসাব করো তাহলে এটা আনসার আসবে
6.448 নিউটন। তার মানে পরিবর্তিত অবস্থায় তুমি সুতার টান পাচ্ছ 6.448 নিউটন। আমাকে প্রশ্নে বলছে সুতার টানের পরিবর্তনটা কতটুকু হবে, তাহলে আমরা লিখব সুতরাং সুতার টানের পরিবর্তন ডেল টি, পরিবর্তন বলে আমরা ডেল বের করব, সুতার টানের পরিবর্তন ডেল টি। তাহলে ডেল টি সমান কি হয় বলো তো, শেষ বিয়োগ আদি। শেষে কি পেয়েছো টি প্রাইম, আদিতে কি পেয়েছিলা টি, টি প্রাইম কত পেয়েছো ভাইয়া 6.448, আর টি কত পেয়েছিলা 8.29। তার মানে মাইনাসের আনসার আসবে তাই না, তার মানে হ্রাস পাবে 8.29। তো এই দুইটা যদি বিয়োগ করো তাহলে আনসারটা আসবে -1.84 নিউটন। এটার মানে কি হ্রাস পাবে, যেহেতু মাইনাস আসছে তার মানে হ্রাস পাবে। তো তোমরা কমেন্টে এইভাবে লিখবা, হ্রাস পাবে এইভাবে লিখবে না, তোমরা লিখবা পরিবর্তিত অবস্থায় রশির উপর প্রযুক্ত টান 1.84 নিউটন হ্রাস পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2022-এর সিকিউ। তো এই সিকিউটা সবাই তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাও, আমাকে জানিয়ে দাও এই সিকিউটা সবাই বুঝতে পেরেছো কিনা, এই সিকিউটা সবাই বুঝছো কিনা আমাকে জানাও। সবাই তোমরা এই সিকিউটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আচ্ছা নবনী বলছো বুঝছি, ঠিক আছে, বাকি সবাই আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। মানে এটা আমরা যদি কনসেপ্টটা যদি ভালো করে যদি বুঝে থাকি তাহলে এগুলো আসলে বোঝা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমাদের বেসিক আমি তোমাদেরকে এমনভাবে পড়াচ্ছি, আমি জানি নিউটনীয় বলবিদ্যা যারা 25 ব্যাচের আছো, যারা 26 তোমরা তো নতুন পড়ছো, বাট যারা 25-এর আছো তোমরা নিউটনীয় বলবিদ্যা ফার্স্ট ইয়ারে পড়েছো, বাট ওই পড়ার মধ্যে কিছুটা গ্যাপ থেকে যায়, যার কারণে ভাই একদম বেসিক ধরে ধরে বেসিক প্লাস সিকিউ একসাথে পড়াচ্ছে। এখন যদি গ্যাপ পড়ে যায় তাহলে মনে করো ভয় বিপদের কথা, এটা আসলে বিপদের কথা। এখনও যদি পড়াশোনা যদি ঠিকমতো না করো সেটা আসলে খুব ভয়ের কথা, বাট এখন থেকে যদি পড়ো ইনশাল্লাহ পরীক্ষার আগে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা ঐশী বলছো ভাইয়া ক্লিয়ার, রোজা বুঝছি, ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা যদি সবাই যদি বুঝে থাকি চলো আমরা আমাদের পরের সিকিউটাতে চলে যাই। ওকে, আমাদের মোটামুটি এই সব ধরনের কনসেপ্টই পড়া শেষ, আমরা এখন শুধু সিকিউগুলোই প্র্যাকটিস করবো কারণ আজকে আমাদের 5ম ক্লাস। তাহলে দেখো এইটা ওই যে আবার ব্যাংকিংয়ের অঙ্ক চলে আসছে, দেখছো ব্যাংকিং ময়মনসিংহ বোর্ড 2022 ব্যাংকিংয়ের ম্যাথ চলে আসছে। তাহলে ব্যাংকিংয়ের ম্যাথ আমরা করবো কারণ আমরা একটা সিকিউ বাদ দিব না, সব ধরনের সিকিউ আমরা করে ফেলবো। আমি চাচ্ছি তোমাদের সব সিকিউ আমি নিজেই করে দিব, যাতে করে হচ্ছে তোমাদের মানে যেদিন আমি যে সাবজেক্ট পড়াচ্ছি সেদিন ওই সাবজেক্টটা তোমাদের বাসায় পড়ার দরকার নেই। আমার কথাটা বুঝছো, যেদিন আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি সেদিন ওই সাবজেক্টটা বাসায় পড়ার দরকার নেই। ফিজিক্স পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি পড়ে কেমিস্ট্রি। যদি পড়তে চাও অন্য অধ্যায় পড়বে আর কি, যেমন তোমাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা বা যারা 26-এর ব্যাচের আছো তোমরা আমি যেটা পড়াচ্ছি ওটা পড়লেই চলবে, আর যারা 25-এর আছো তোমাদের অন্য সাবজেক্ট মানে অন্য অধ্যায় তো পড়া উচিত তাই না, তোমরা এক্সট্রা করে তোমরা অন্যান্য অধ্যায়গুলো পড়তে পারো, ঠিক আছে। বাট নিউটনীয় বলবিদ্যা আমি যেহেতু পড়াচ্ছি আমার সাথে একবারে পড়ে ফেলো, একবারে শেষ হয়ে যাবে। ঠিক আছে, শুধু এটা করতে পারো যে পরের দিন মানে আগামীকাল সকালে উঠে এই মানে তোমার হাতে যে নোটটা থাকবে হ্যান্ড নোটটা সেটা আরেকবার দেখে নিতে পারো, তাহলেই দেখবা জিনিসটা মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, একটু বুদ্ধি খাটায় পড়াশোনা করো, এখন আসলে একটু টেকনিক করে পড়াশোনা করতে হবে, এখন আসলে ওই যে এলোমেলোভাবে পড়াশোনা করলে হবে না। দেখো রাস্তায় ব্যাংকিং কোণ কত মানে থিটা বের করতে বলছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলছে, এটা হচ্ছে ভি, এটা কিন্তু ভি ম্যাক্স না, এটা হচ্ছে ভি। 328 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা হচ্ছে আর। লাইনচ্যুত হয়ে বগি সহ উল্টে যায়, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ডি মানে প্রস্থ, আর এই যে উচ্চতা ভেতরের প্রান্ত থেকে বাইরের পাতের উচ্চতা এটা হচ্ছে এইচ। তাহলে দেখো আমার কাছে এইচ আছে ডি আছে, তার মানে আমি ব্যাংকিং কোণ থিটা বের করে ফেলতে পারবো। এটা কোনো ম্যাথই হলো না। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2022 আমাদের কাছে এইচ আছে ডি আছে, আমরা কি জানি সাইন থিটা সমান এইচ বাই ডি, আমরা জানি সাইন থিটা সমান এইচ বাই ডি, ময়মনসিংহ 22। তাহলে এটা আমাদের কি আসবে গ হচ্ছে সাইন থিটা সমান এইচ বাই ডি। তো তোমরা কি করবা, ওই একটা চিত্র আঁকবা, সুন্দর করে একটা চিত্র আঁকবা, এই চিত্র হচ্ছে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের থিটা বের করবা, এটা হচ্ছে ডি 1 মিটার আর এটা কত 7 সেন্টিমিটার মানে 0.07 মিটার এইচ এর মান। ঠিক আছে, তো থিটা সমান কি আসবে সাইন ইনভার্স এইচ বাই ডি, এইচ কত 0.07, ডি কত 1 মিটার। তো হিসাব করে বের করে ফেলবা আমাদের থিটা কত আসবে, থিটা আসবে 4.014 ডিগ্রি, 4.014 ডিগ্রি। এটাই আমাদের আনসার শেষ। ঠিক আছে, এটাই আমাদের আনসার শেষ। তারপর দেখো ঘতে কি বলেছে, রেল দুর্ঘটনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দুর্ঘটনা যেহেতু ঘটছে তার মানে অবশ্যই ভিম্যাক্স থেকে ভিটা বেশি, এই কারণেই দুর্ঘটনা ঘটছে। কারণ আমি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিলাম, এটা বাঁক নেওয়ার সময় লাইনচ্যুত হয়ে বগি সহ উল্টে গেছে, তার মানে আমি ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। রেলগাড়ির যে মানে ট্রেনের যে ড্রাইভার তিনি কি
মানে এই বাঁকটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে নেওয়ার কথা ছিল না, এই বাঁকটা নেওয়ার কথা ছিল তার থেকে কম বেগে, বাট সে একটু বেশি বেগে বাঁকটা নিতে গিয়েই লাইনচ্যুত হয়ে বগি সহ উল্টে গেছে গাড়িটা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে ঘ নাম্বার কি? ঘ নাম্বার হচ্ছে আমাদের, ঘ আমাদেরকে বলেছে আমাদের এখানে উদ্দীপক থেকে চালকের বেগ, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। উদ্দীপক থেকে আমরা পাই চালকের বেগ বা চালক কর্তৃক বেগ, যেটা হচ্ছে আমাদের ভি কত 60 কিলোমিটার পার আওয়ার। তো একবারে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, 60/3.6 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে গেলে 3.6 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, 60/3.6 এটা কত আসবে? 16.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে চালক কর্তৃক বেগ। ঠিক আছে, আচ্ছা ভি। তাহলে আবার আমরা কি জানি? আমরা জানি ভি ম্যাক্সের সূত্র কি? tan θ সমান v²/rg, তাই না? আমরা জানি tan θ সমান v²/rg। এখানে ভিটা কি? v max²/rg। ঠিক আছে, তো এখানে আমাদের থিটা কি? গরুর গতে পেয়েছি, তাই না? একটু লিখে রাখি, থিটা হচ্ছে আমাদের 4.014 ডিগ্রি, যেটা আমরা গ থেকে পেয়েছি। তারপর আর কত? আর হচ্ছে 328 মিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে 328 মিটার ব্যাসার্ধ। আর শেষ তো, আর যেহেতু আমাদের 9.8 আমরা জানি, তাহলে এখান থেকে আমরা ভি ম্যাক্স পাবো। ভি ম্যাক্স ইকুয়াল টু কি আসবে? √r/g tan θ। একটা লাইন কিন্তু কম লিখছি, হ্যাঁ, পরীক্ষায় তোমরা একটু ডিটেলসে করো অঙ্কগুলো। তারপর দেখো, তাহলে এখান থেকে আমরা কি বসাবো? ভি ম্যাক্স ইকুয়াল টু সূত্রের মান বসাই দাও, আর এর মান 328, জি এর মান 9.8, tan θ, থিটার মান 4.014 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 4.014 ডিগ্রি এটা। তাহলে আমাদের হিসেব করলে কত আসবে? চলো দেখি, √328 × 9.8 × tan 4.014, এটা আসবে আমাদের 15 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো, তোমার গাড়ি চালানোর কথা ছিল 15 মিটার পার সেকেন্ড বেগে, বাট চালাইছে কিভাবে? চালাইছে আমাদের 16.67, তার মানে বেশি বেগে চালাইছে না। তাহলে লিখবা, যেহেতু ভি ম্যাক্স তোমার ম্যাক্সিমাম লিমিট থেকেও তুমি বেশি বেগে গাড়িটা চালানো হয়েছে, তাহলে আমরা বলবো, অর্থাৎ রেল দুর্ঘটনার কারণ কি? রেল দুর্ঘটনার কারণ হচ্ছে, রেল দুর্ঘটনার কারণ হলো সর্বোচ্চ গতিসীমা থেকেও বেশি বেগে গাড়ি চালানো, সর্বোচ্চ বেগ থেকে বেশি বেগে বাঁক নেওয়া, অথবা এভাবে বলতে পারো, সর্বোচ্চ বেগ থেকে বেশি বেগে বাঁক নেওয়ার কারণে রেল দুর্ঘটনা ঘটেছিল। ঠিক আছে, বেশি বেগে বাঁক নেওয়া, এই কারণে আমাদের রেল দুর্ঘটনাটা ঘটেছিল। তো এটা সবাই ক্লিয়ার কিনা জানাও, এটা সবাই ক্লিয়ার কিনা? দেখো আমাদের কত সহজ ম্যাথ, এগুলোই আমাদের বোর্ডে আসছে, এগুলোই কিন্তু বোর্ড সিকিউতে আসছে। আমি কিন্তু একটা সিকিউ বাদ দিচ্ছি না, 23 পুরো শেষ করছি, 22 প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটা সিকিউ কিন্তু আমরা কিন্তু বাদ দিই নাই। তো সবগুলো সিকিউই কিন্তু আমাদের সহজ, সবগুলোই আমরা আসলে করতে পারবো। তোমরা বাসায় আরেকবার ট্রাই করো, তাইলে দেখবা যে নিউটনীয় বলবিদ্যা তোমাদের আর টেনশন থাকবে না। তো নিউটনীয় বলবিদ্যা থেকে আমাদের কোনো বোর্ডে একটা, কোনো বোর্ডে কিন্তু 2টা সিকিউ কিন্তু চলে আসে। তো একটাই ধরে রাখো, তো একটা ধরলেও আমাদের কিন্তু 10-এ 10। ঠিক আছে, কারণ এটা আর যে অধ্যায় সিকিউ পড়বা, বাসায় সে অধ্যায়ের সাথে সাথে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা। তো নবনী বলছো ঠিক আছে, বুঝছি, ঠিক আছে। নিনা, ঐশী হচ্ছে অল ক্লিয়ার, ঠিক আছে, ভালো কথা। তাহলে চলো আমরা দেখি আমাদের পরবর্তী সিকিউতে আমাদের কি আছে দেখি। এটা আমরা করে ফেলেছি, ঢাকা বোর্ড 21। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঢাকা বোর্ড আমাদের 2022ও শেষ, 23 শেষ, 22 শেষ। এখন আমরা 21-এ প্রবেশ করলাম। 21-এর ঢাকা বোর্ড 21-এ 2টা প্রশ্ন ছিল, একটা আমরা অলরেডি করেছি, আরেকটা প্রশ্ন দেখো বাঁকের প্রশ্ন। এই যে দেখো, বাঁক, রাস্তার ব্যাংকিং কোণ কত, আর উক্ত ব্যাগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। চলো আগে ব্যাংকিং কোণ বের করে ফেলি। ব্যাংকিং কোণ, এই যে দেখো আমাদের কাছে ডি আছে 4 মিটার, এই যে আমাদের উচ্চতা পার্থক্য এইচ আছে 0.5 মিটার। ধূপধাপ করে ফেলি, চলো, ঠিক আছে। তাহলে চলো ধূপধাপ করে ফেলি, লেটস গো। ঢাকা 2021, এই সিকিউগুলোতে আমরা অত সময় দিব না এখন আর, ঠিক আছে। ঢাকা 21, এগুলো একটানে করে ফেলি, হ্যাঁ। ঢাকা 21, গ সূত্র কি? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স h/d, মানে যতটা শর্টকাট করা যায়। সাইন থিটা ইকুয়াল টু h/d, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স h/d। তাহলে সাইন ইনভার্স, এইচ এর মান কত? এইচ এর মান 0.5, ডি এর মান 4 মিটার। এইচ এর মান 0.5, ডি এর মান হচ্ছে 4। তাহলে আমাদের হিসাব করলে কত আসবে এটা? আমি একদম দেখেই উত্তর বলে দিই, এটার আনসার আসবে আমাদের 7.18 ডিগ্রি, 7.18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে শেষ, গ শেষ। ব্যাংকিং কোণ মানে পাশে চিত্রটিত্র আইকা দিবা, শেষ। ঘতে দেখো, ঘতে কি বলেছে? গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। এই যে গাড়ির বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, এটা নিরাপদ বেগ হতে পারবে কিনা। তাহলে তোমরা কি লিখবা?
উদ্দীপক থেকে পাই গাড়ির বেগ ভি সমান, তো আমি ওই বাংলা কথা লিখছি না, হ্যাঁ, ভি সমান হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, তাহলে 60/3.6 তার মানে 16.67 মিটার পার সেকেন্ড। আর এখন বের করবা কি, আমরা জানি টেন থিটার থেকে আমরা বের করবো কি ভি ম্যাক্স, তাহলে ডিরেক্ট করে ফেলি, ডিরেক্ট করলে ভি ম্যাক্স ইকুয়াল টু কি √RG টেন থিটা, কারণ কীভাবে আসছে এটা তো এখন তোমরা জানোই, টেন থিটা ইকুয়াল টু কি V²/RG, সেখান থেকে আসছে। তাহলে ভি ম্যাক্স সমান কত আসবে, ভি ম্যাক্স সমান আসবে √R কত, আর এর মান হচ্ছে 100 মিটার ব্যাসার্ধ, 100 ব্যাসার্ধ হচ্ছে 100, জি কত 9.8, আর টেন থিটা কত, থিটা হচ্ছে 7 পয়েন্ট কত পাইছিলাম 18 না 7.18 ডিগ্রি, তাহলে 7.18 ডিগ্রি, 7.18 ডিগ্রি। তাহলে এটা যদি হিসাব করে ফেলো তাহলে তোমার ভি ম্যাক্সিমাম আসবে 11.11। তাহলে দেখো তুমি সর্বোচ্চ 11.11 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে পারবা, বা চালাইছো কত 16তে চালাইছো 16.67, তার মানে যেহেতু ভি ম্যাক্সিমাম থেকেও তুমি বেশি বেগে গাড়ি চালিয়েছো, তার মানে নিরাপদে বাঁক নিতে পারবে না। আমাদের আনসারটা কী আসবে, নিরাপদে চলতে পারবে না, নিরাপদে চলতে পারবে না, ঠিক আছে, নিরাপদে চলতে পারবে না। তো এখন কিন্তু আমাদের ম্যাথগুলো খুব তাড়াতাড়ি আমরা যাব, ঠিক আছে, সবাই একটু ফলো করবা, খুব তাড়াতাড়ি যাব। এটা সবাই ক্লিয়ার কিনা, দ্রুত বলবা, দ্রুত বলবা, মানে অঙ্ক শেষ হওয়ার সাথে সাথেই পারলে কমেন্ট বক্সে টিপ দিয়ে ধুয়ে রাখবা যে হ্যাঁ এই যে দেখো অলরেডি কিন্তু নবনী কিন্তু আনসার বের করে ফেলছো 7.18, গুড, নিরাপদে চলতে পারবে না, গুড, মানে এখন একদম খুব ফাস্ট হয়ে যাও, আমার মতো ফাস্ট হয়ে যাও, শেষ, হ্যাঁ আমার থেকে বেশি ফাস্ট হইতে হবে, আমার মতো হইলে হবে না। তারপর দেখো রাজশাহী বোর্ড 2021, রাজশাহী বোর্ড 2021, রাজশাহী বোর্ড 2021-এ দেখো কি বলছে, প্রান্তবিন্দুতে থাকা অবস্থায় আরিতার রৈখিক বেগ কত, রৈখিক বেগ মানে কি ভি বের করতে বলছে, প্রান্তবিন্দুতে থাকা অবস্থা। আচ্ছা দেখি তো, আরিতার ভর 40 কেজি এম, সে একটি ঘর্ষণহীন উলম্ব অক্ষের সাপেক্ষে অনুভূমিকভাবে দেখছো, তার মানে কি আমাদের mv²/r কাজ করবে শুধু এখানে। তারপর প্রান্তবিন্দুতে চড়ে 25 মিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান 25 মিটার, প্রতি মিনিটে 10 বার ঘুরে, এখান থেকে ওমেগা বের করবো, ঠিক আছে। রৈখিক বেগ কত, রৈখিক বেগ কত আমাকে বের করতে বলছে, তাহলে রৈখিক বেগ যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে এখানে আমাদের কি কাজ করবে, একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, তাই না, কেন্দ্রমুখী বল কাজ করবে। এখন রৈখিক বেগ ভি ইকুয়াল টু কি, আমরা জানি ওমেগা ইকুয়াল টু v/r, তাই না, আমরা জানি ওমেগা ইকুয়াল টু v/r, এটা রাজশাহী বোর্ড 2021, রাজশাহী 2021 রৈখিক বেগ কত বের করতে বলছে, তো আমরা জানি ওমেগা ইকুয়াল টু v/r, আমরা জানি, হ্যাঁ আজা হচ্ছে কি ওমেগা ইকুয়াল টু v/r, তাহলে আমাকে বের করতে বলছে রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত, তাহলে রৈখিক বেগ ভি ইকুয়াল টু, আচ্ছা সরি ভুল লিখছি, ওমেগা ইকুয়াল টু v/r, v/r না, ওমেগা ইকুয়াল টু v/r, তাহলে রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, রৈখিক বেগ ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওমেগা আর। এখন মানগুলো বসাই দিই, চলো, ওমেগা কত, প্রতি মিনিটে কয়বার, প্রতি মিনিটে 10 বার ঘুরে, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা হচ্ছে 2πn ডিভাইডেড বাই টি, 2πn ডিভাইডেড বাই টি, আর আপাতত এইভাবে রাখি, পরের লাইনে আমরা মান বসাই দিই, তাহলে বা ভি ইকুয়াল টু কত 2πn এর মান কত 10 বার প্রতি মিনিটে, তার মানে 60 সেকেন্ড, আর কত 25 মিটার ব্যাসার্ধ বলছে, তাই না, তাহলে আর এর মান হচ্ছে 25। তো সব কিছু হিসাব করো, হিসাব করলে আমাদের আনসার আসবে 13.1 মিটার পার সেকেন্ড। তাহলে প্রান্তবিন্দুতে থাকা অবস্থায় আরিবার রৈখিক বেগ ছিল, বা আরিতার রৈখিক বেগ ছিল 13.1 মিটার পার সেকেন্ড, ওকে, আরিতার রৈখিক বেগ ছিল 13.1 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে, এই যে দেখো আমাকে বলছে প্রান্তীয় অবস্থানে থাকাকালীন সময়ে আরিতার রৈখিক বেগ কত ছিল, আরিতার রৈখিক বেগ ছিল 13.1 মিটার পার সেকেন্ড, ওকে। তারপরে যাই পরের সিকিউ, ঘতে যাই, ঘতে কি বলেছে, ঘতে আমাদেরকে বলেছে, ঘতে বলেছে আরিতা প্রান্তবিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা তারপর দেখো আরিতা ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকে এবং কেন্দ্র থেকে 6 মিটার দূরে একটি বিন্দুতে পৌঁছায়, তাহলে এখন তার ব্যাসার্ধ কত 6 মিটার, দ্বিতীয় ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে কিনা। তার মানে প্রথমে আমাদেরকে বের করতে হবে প্রান্তবিন্দুতে যখন ছিল তখন কৌণিক ভরবেগ কত, আর পরে বের করতে হবে কেন্দ্র থেকে 6 মিটার দূরে যখন ছিল তখন কৌণিক ভরবেগ কত। আশা করি বুঝতে পেরেছো। একবার বের করতে হবে প্রান্ত থেকে যখন প্রান্তে ছিল তখন কৌণিক ভরবেগ কত, আবার বের করতে হবে কেন্দ্র থেকে যখন 6 মিটার দূরে ছিল তখন কৌণিক ভরবেগ কত। আচ্ছা প্রান্ত যখন ছিল সেটা কেন্দ্র থেকে কত দূরে, প্রান্ত বিন্দুটা ছিল কেন্দ্র থেকে 25 মিটার দূরে, আর এরপরে সে 19 মিটার চলে আসছে কেন্দ্রের দিকে। কথা কি বোঝা গেছে? মানে চিত্রটা এরকম, মনে করো এরকম, সে প্রথমে ছিল এই জায়গায়, এটা মনে করো কেন্দ্র, তাহলে এই দূরত্ব হচ্ছে 25 মিটার, ঠিক আছে, তারপরে সে কাছে চলে আসছে, পরের দূরত্বটা হচ্ছে 6 মিটার, তাহলে মাঝখানে দূরত্বটা কত 19 মিটার, তার মানে পরবর্তীতে সে 19 মিটার কাছে চলে আসছে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে বের করব কেন্দ্র থেকে 25 মিটার দূরে থাকাকালীন সময়ে, মানে প্রথমে আমরা কৌণিক ভরবেগে আর এর মান বসাবো 25, তারপরে আমরা কৌণিক ভরবেগে আর এর মান বসাবো 6, এই হচ্ছে আমাদের কাজ।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, রোজা বলছো আর এর মান 12.5 হবে। হ্যাঁ হ্যাঁ, আর এর মান 12.5 হবে। সরি সরি সরি, কারণ 25 মিটার তো ব্যাস বলছে, ব্যাসার্ধ বলে নাই। ও সরি, 25 মিটার কিন্তু ব্যাস বলছে, ব্যাসার্ধ বলে নাই। তাহলে এটা হবে 12.5। গরুর গ একটু ঠিক করে নাও, গরুর গটা একটু ঠিক করে নাও, মানে আনসার আমি ঠিকই বসাইছি, 12.5 হবে। 12.5 ধরলে 13.1 আসে, আনসার ঠিক আছে। হ্যাঁ, গরুর গটা একটু ঠিক করে নাও। 25 মিটার ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত? এর অর্ধেক, 12.5। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু লিখি, ঘ লিখি। এখানে ভর এম কত? ভর এম হচ্ছে 40 কেজি, আর ইতার ভর 40 কেজি। এবং ওমেগা কত? সে প্রতি মিনিটে 10 বার ঘুরে, তাহলে ওমেগা তো আর চেঞ্জ হবে না, দুইবারই কি সেম। প্রাথমিক অবস্থায়, চূড়ান্ত অবস্থায় দুইবারই ওমেগার মান সেম, তাহলে 2π × 10/60। তাহলে এটা হিসাব করলে আমাদের আসবে π/3। π/3 কাটাকাটি করলে π/3 রেডিয়ান পার সেকেন্ড আসবে। এই দুইটা ভ্যালু আগে আমরা বের করে নিলাম। এখন আমরা প্রাথমিক অবস্থানে আমরা যদি বলি যে আরিতার ঘূর্ণন ব্যাসার্ধ, প্রাথমিক অবস্থায় আরিতার ঘূর্ণন ব্যাসার্ধ, প্রাথমিক অবস্থানে আরিতার ঘূর্ণন ব্যাসার্ধ, প্রাথমিক অবস্থানে আরিতার ঘূর্ণন ব্যাস হচ্ছে 25 মিটার, তাহলে ঘূর্ণন ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক। প্রাথমিক অবস্থানে আরিতার ঘূর্ণন ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের R1 বলতে পারি আমরা, অথবা এটাকে আমরা R বলতে পারি। আচ্ছা দাও R1ই বলি। R1 কত আসবে? 25/2, তার মানে হচ্ছে 12.5, 12.5 মিটার। আর তারপর কি চূড়ান্ত অবস্থানে, চূড়ান্ত অবস্থানে আরিতার ঘূর্ণন ব্যাসার্ধ R2 সমান কত আসবে? দেখো চূড়ান্ত অবস্থানে আরিতা কি করছে? কেন্দ্র থেকে 6 মিটার দূরে অবস্থান করে, তাহলে এটা কিন্তু চূড়ান্ত অবস্থানে, এইটাই কিন্তু আমাদের আর। কথা কি বোঝা গেছে? প্রাথমিক অবস্থানে ছিল ব্যাস, আর চূড়ান্ত অবস্থানে সে কিন্তু কেন্দ্র থেকে 6 মিটার দূরে। তাহলে কনসেপ্ট একটু বোঝো তো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে 6 মিটার দূরে, তাহলে এই 6টা আসলে কি? ব্যাসার্ধ। তাহলে চূড়ান্ত অবস্থানে আরিতার ব্যাসার্ধ কত? 6 মিটার। ঠিক আছে, চূড়ান্ত অবস্থানে কিন্তু আমাদের আর কি করতে হবে না, আলাদাভাবে 6কে 2 দিয়ে ভাগ করার দরকার নাই, কারণ আমাদেরকে বলছে চূড়ান্ত অবস্থানে সে পরবর্তীতে সে কেন্দ্র থেকে 6 মিটার দূরে অবস্থান করে। বুঝে গেছে? আর প্রথম দিকে প্রাথমিক অবস্থায় তার ব্যাস ছিল 25 মিটার, এই জন্য সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধে কনভার্ট করেছি। বাট চূড়ান্ত অবস্থানে আমাদের R2 কত আসছে? 6 মিটারই আসবে। ওকে, অলরেডি আমি দেখছি ঐশী আনসার বেরো করে ফেলছে, দেখি ঐশীর আনসার সঠিক হয় কিনা আমরা দেখি, আমি পরে বলছি। তাহলে দেখো এখন তাহলে আমরা যদি দেখি যে আমাদের প্রাথমিক অবস্থানে আমাদের কত, প্রাথমিক অবস্থানে আমাদের কৌণিক ভরবেগ কত, তাহলে আমরা বলবো সুতরাং প্রাথমিক অবস্থানে কৌণিক ভরবেগ, প্রাথমিক অবস্থানে কৌণিক ভরবেগ এটাকে আমরা তাহলে L1 বলি। কৌণিক ভরবেগ যেটাকে আমরা বলছি L1 সমান কত আসবে? mvr, তাই না? বাট mr² ওমেগা আসবে, mr1² ওমেগা। m কত? 40 কেজি, R1 কত? 12.5 হোল স্কোয়ার, ওমেগা কত? ওমেগা হচ্ছে π/3। তো আমরা যদি এটা হিসেব করি তাহলে আমাদের আসবে 6545। ঠিক আছে, ঐশীর প্রথম আনসারটা ঠিক আছে, 6545। এককটা কি আসবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আর চূড়ান্ত অবস্থানে কৌণিক ভরবেগ কত আসবে? চূড়ান্ত অবস্থানে আমাদের কৌণিক ভরবেগটা আসবে L2। কৌণিক ভরবেগ আমাদের আসবে L2 ইকুয়াল টু mr2² ওমেগা। m হচ্ছে 40, R2 হচ্ছে আমাদের 6 হোল স্কোয়ার, আর ওমেগা কত? π/3। চূড়ান্ত অবস্থানে আমাদের আনসারটা আসবে 1508। তো এটাও হ্যাঁ, এটাও ঠিক আছে, 1508 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমাদেরকে বলেছে প্রশ্নে যে কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে, তাহলে আমরা ডেল বের করব। তাহলে সুতরাং পরিবর্তন ডেল এল, কৌণিক ভরবেগের পরিবর্তন ডেল এল সমান কি? L2 মাইনাস L1। বিয়োগ করলে আনসারটা নেগেটিভ আসবে, তাই না? 1508 বিয়োগ 6545। তো এটা যদি বিয়োগ করো তাহলে আমাদের আনসারটা কত আসে? 1508 বিয়োগ 6545 মাইনাস 5037 আসবে, মাইনাস 5037 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। মাইনাস দিয়ে কি বুঝালাম? হ্রাস পাবে, অর্থাৎ সে যদি কেন্দ্রের দিকে চলে আসে তাহলে আমাদের 5037 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড
হ্রাস পাবে। আমাদের আনসারটা কমেন্টে আমরা কি লিখব? আমরা কমেন্টে লিখব যে আরিতা প্রান্তবিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগ 5037 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড পরিমাণ হ্রাস পাবে। তো এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই ক্লিয়ার কিনা? এই অঙ্কটা সবাই তোমরা ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও। এই অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও, দ্রুত জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নবনী বলছো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, চলো আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, আমরা দেখি একটু চেষ্টা করি আরও দুইটা সিকিউ অ্যাটলিস্ট আমরা যাতে করে ফেলতে পারি, ঠিক আছে? নবনী ক্লিয়ার, ঠিক আছে, ঐশী ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। তাহলে যশোর 21 এটা আমরা আগেই করে ফেলেছি। যশোর 21-এর আরেকটা সিকিউ আসছে, চলো সেটা করি। এটা ব্যাংকিংয়ের সিকিউ, দেখতে পাচ্ছ ব্যাংকিং। প্রথম প্রশ্ন, রাস্তার ব্যাংকিং কোণ, থিটা কত? এই যে দেখো, ওই স্থানে রাস্তাটি 5 মিটার চৌড়া, ডি দেওয়া আছে, উচ্চতা এইচ দেওয়া আছে। আর কিছু লাগে? থিটা বের করার জন্য আর কিছু লাগে? আর কিছু লাগবে না। সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। গরুর গ, সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। এটা কোন বোর্ড? এটা হচ্ছে যশোর 2021। যশোর 2021-এর দুইটা অঙ্ক আসছিল। আগেরটা আমরা জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ কনসেপ্টে করে ফেলেছি। তাহলে দেখো যশোর বোর্ডে কিন্তু দুইটা সিকিউ আসছে 2021 সালে, তো আসতেই পারে। গ, এটা কি? সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ বাই ডি। তো এটা হিসাব করলে তোমরা সাইন ইনভার্স এইচ বাই ডি, এইচ এর মান বসাবা কত? 0.5, আর ডি এর মান কত দেওয়া আছে? সরি, এইচ এর মান 0.4, এইচ এর মান 0.4 আর ডি এর মান হচ্ছে 5। চৌড়া হচ্ছে 5 মিটার আর উচ্চতা হচ্ছে 0.4। তো এটা হিসাব করলে আমাদের আসবে 7.18 ডিগ্রি, ঠিক আছে? এটা হিসাব করলে আমাদের আসবে এটা হিসাব করলে আমাদের আসবে 4.59 ডিগ্রি, 4.59। এই সেম ম্যাথটা ঢাকা বোর্ড 2023-এ আসছে, ঠিক আছে? সেম ম্যাথটা ঢাকা বোর্ড 2023-এ আসছে, মানে এই গটা। আর ঘতে কি বলেছে? চলো ঘতে আমাদেরকে বলেছে ওই রাস্তায় যদি ব্যাংকিং না থাকে, এই দেখো ঘর্ষণ সহগ দেওয়া আছে মিউ। ব্যাংকিং না থাকলে ঘর্ষণ সহগ দেওয়া থাকবে, মানে ব্যাংকিং না থাকলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? ঘর্ষণ বল। আমরা পড়ছি এফসি ইকুয়াল টু স্মল এফ, কেন্দ্রমুখী বল সমান ঘর্ষণ বল। তাহলে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে বাঁক নেওয়া যাবে? ওকে, ভালো কথা। আর এর মান দেওয়া আছে 115 মিটার, আর এর মান দেওয়া আছে 115 মিটার। তাহলে চলো দেখি, ব্যাংকিং না থাকলে আমরা জানি ব্যাংকিং না থাকলে আমাদের কি হয়? কেন্দ্রমুখী বল সমান ঘর্ষণ বল, এফসি ইকুয়াল টু স্মল এফ। এটা একদম প্রথম ক্লাসে আমরা এটা বেসিকে একদম চুলচেরা বিশ্লেষণ করেছি, তাই না? তাহলে এফসি কত? এম ভি স্কোয়ার আর। আর এফ কত? এফ হচ্ছে মিউ আর, এটা পড়েছিলাম, অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান কি? মিউ এম জি। আর এর মান কত? এম জি। তাহলে এম এম কাটা, তাহলে ভি স্কোয়ার সমান কত? মিউ আর জি। আর উপরে চলে যাবে গুণ হয়ে, তাহলে ভি ইকুয়াল টু কত? এটাই তো ভি ম্যাক্স, সর্বোচ্চ বেগ। তাহলে ভি ইকুয়াল টু কত? রুট ওভার মিউ আর জি, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ বেগ আমরা বের করে ফেলবো। মিউ কত? মিউ হচ্ছে 0.2, আর কত? 115 মিটার। 0.2 ইন্টু 115, আর জি কত? 9.8। এটা যদি হিসাব করো তাহলে তোমাদের ভি আসবে কত? ভি আসবে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তার মানে তোমরা তখন কমেন্ট করবা ওই রাস্তায় যদি ব্যাংকিং না থাকে তাহলে সর্বোচ্চ 15 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব। যদি ওই বাঁকে ব্যাংকিং না থাকে তবে সর্বোচ্চ 15 মিটার পার সেকেন্ড বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব। তাহলে দেখো কত সহজে, কত তাড়াতাড়ি এমসিকিউ এখন সিকিউগুলো সলভ করে ফেলতেছি, ঠিক আছে? 2 মিনিট 3 মিনিট লাগতেছে, তাই না? বেশি সময় লাগছে না। ওকে, গুড নবনী, গুড। দুইটা আনসারই সঠিকভাবে দিয়েছো, আমার আগেই করে ফেলতে পেরেছো, ধন্যবাদ। তো সবাই এখন একটু ফাস্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো এখন খুব ফাস্ট করছি না, মানে আমি তোমাদেরকে বলছি টোটাল 10 ক্লাস লাগবে, আজকে 5 ক্লাস। তোমরা দেখো আশা করছি 10 ক্লাস লাগবে না, 1 ক্লাস আগে আমি তোমাদেরকে শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কুমিল্লা বোর্ড 2021, রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল হিসেব করো। রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল হিসেব করো। চলো আমরা এটা একটু দেখি। এটা একটু ম্যাথটা একটু বোঝার আছে, ঠিক আছে? ম্যাথটা বোঝার কীভাবে আছে? প্রতিক্রিয়া বল যখন হিসেব করবা, এখানে উচ্চতা দেওয়া আছে, প্রশস্ততা দেওয়া আছে, তার মানে এখানে আমাদেরকে প্রথমে থিটা বের করতে হবে। প্রতিক্রিয়া বল মানে কি? আর এর বিপরীত দিকে যেটা থাকে, অভিলম্বিক প্রতিক্রিয়া বলের বিপরীত দিকে যেটা থাকে সেটা। তাহলে এখানে 1400 কেজি ভরের একটি গাড়ি, তার মানে এম এর মান 1400 কেজি, এটা কুমিল্লা বোর্ডে আসছে। ডি হচ্ছে 20 মিটার প্রশস্ত, উচ্চতা এইচ 0.75 মিটার উঁচু, বাঁকের ব্যাসার্ধ আর দেওয়া আছে। যাত্রীরা চালককে অনুরোধ করছে এত বেগে যাইতে, এটা হচ্ছে অনুরোধের বেগ ভি। এটা আমাদের কাজে লাগবে ঘোড়ার ঘতে, ঠিক আছে? তাহলে চলো প্রথম রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলটা হিসেব করি।
তো এই বলটা হিসেব করতে গেলে আমাদেরকে প্রথমেই ব্যাংকিং কোণ কত, থিটা কত, সেটা আগে একটু বের করে নিতে হবে, না হলে আমরা প্রতিক্রিয়া বল হিসাব করতে পারবো না। তাহলে এখানে আমরা যা যা আছে সেগুলো আগে একটু লিখে নিই। গাড়ির ভর হচ্ছে 1400 কেজি, 1400 কেজি। তারপর চৌড়া কত, ডি হচ্ছে 20 মিটার। তারপর উচ্চতা কত, এইচ হচ্ছে 0.75 মিটার। আর হচ্ছে আমাদের কি বলে ব্যাসার্ধ কত, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ধরি ব্যাংকিং কোণ থিটা, ধরি ব্যাংকিং কোণ থিটা। তাহলে প্রথমে আমরা ব্যাংকিং কোণটা চলো বের করে ফেলি। ধরি ব্যাংকিং কোণ থিটা। তাহলে ব্যাংকিং কোণ থিটা হলে আমরা জানি সাইন থিটা সমান h/d, h/d এটা আমরা জানি সাইন থিটা সমান h/d। তাহলে এখান থেকে আমরা থিটার মান পাবো। থিটার সমান কি আসবে, থিটার সমান আসবে সাইন ইনভার্স h/d, সাইন ইনভার্স h/d। যদি তোমরা h এর মান d এর মান বসিয়ে যদি ক্যালকুলেশন করো তাহলে থিটার মান তোমরা পাবা 2.15 ডিগ্রি, 2.15 ডিগ্রি। এখন এটার আকারে একটা চিত্র আঁকতে হবে, সেই চিত্র থেকে আমরা প্রতিক্রিয়া বল বের করব। ঠিক আছে, সেই চিত্র আকারে আমরা প্রতিক্রিয়া বলটা বের করব। ওকে, তাহলে চলো আমরা প্রতিক্রিয়া বলটা বের করি। তো প্রতিক্রিয়া বলের জন্য আমরা চিত্র আঁকবো। চিত্রটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত 2.15 ডিগ্রি থিটা। ঠিক আছে, এখন গাড়িটা কিভাবে চলছিল, এইভাবে চলছিল। এই হচ্ছে আমাদের গাড়ি, তাহলে গাড়ির ওজন কাজ করবে কোন দিকে, খাড়া নিচের দিকে, mg বা w ইকুয়াল টু mg। ওজন মানে কি w ইকুয়াল টু mg। প্রতিক্রিয়া বল, অবিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে, তলের সাথে লম্ব দিক বরাবর। আর তাহলে এটাকে আবার কি করবা, পেছনের দিকে বর্ধিত করবা। এই যে পেছনের দিকে যে টাইনে বর্ধিত করলাম, এটাকে একটু অন্য কালি দিয়ে দেখাই, এটাই আসলে প্রতিক্রিয়া বল। মানে এই বলটার কারণেই গাড়িটা মাটি ফুটো করে নিচের দিকে চলে যাচ্ছে না। ঠিক আছে, মাটি ফুটো করে গভীরে মানে মাটির ভেতরে চলে যাচ্ছে না। তাহলে এটা কত আসবে, এটা যদি 2.15 হয়, এটাও কিন্তু আমাদের 2.15 ডিগ্রি। তার মানে এটা কত আসবে, এটা আসবে w cos 2.15 ডিগ্রি। এইটাই আমাদেরকে বের করতে বলছে, আর কিচ্ছু না। আমাকে বলছে প্রতিক্রিয়া বল বের করো। তাহলে প্রতিক্রিয়া বল আসলে কি, অবিলম্বিক প্রতিক্রিয়া বল। অবিলম্বিক প্রতিক্রিয়া বলের বিপরীতে যে কাজ করে সেটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এটাই আর আমাকে আর বের করতে বলছে, আর কিচ্ছু না। অবিলম্বিক প্রতিক্রিয়া বল বের করতে বলেছে। ঠিক আছে, আমাকে বলেছে না গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলটা কে দিবে, রাস্তা দিবে। তাহলে রাস্তা কি, তলের উপর, তলের সাথে লম্ব দিকে যে বল কাজ করে সেটাই তো প্রতিক্রিয়া বল। তাহলে সেই প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু কি, w cos 2.15 ডিগ্রি। এখন w কি জানি কিভাবে, কারণ গাড়ির ভর জানি 1400 কেজি, এটার সাথে g গুণ করে দিলেই তো w পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে প্রতিক্রিয়া বল আর সমান mg, আর সমান w cos 2.15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা অথবা লিখতে পারি সুতরাং প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু w cos 2.15 ডিগ্রি। বা এইভাবে লিখতে পারো, চিত্র থেকে পাই লিখতে পারো। চিত্র হতে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু w cos 2.15 ডিগ্রি। তাহলে w এর মান কত, mg cos 2.15 ডিগ্রি। m কত, 1400 কেজি। তাহলে 1400 ইন্টু 9.8 ইন্টু cos 2.15 ডিগ্রি, 2.15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমান দিয়ে আমরা কি করব, ইকুয়াল টু আমাদের 1400 ইন্টু 9.8, 1400 ইন্টু 9.8 ইন্টু cos 2.15 হিসাব করলে আসবে 13,710। তাহলে প্রতিক্রিয়া বলের মান 13,710 নিউটন। ঠিক আছে, এত নিউটন, এটা হচ্ছে আমাদের আনসার, 13,710 নিউটন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নবনী বলছো হ্যাঁ 13,710। নবনীর ঘ করা সে যে অনুরোধ করতে পারবে না, মানে অনুরোধ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, অনুরোধ আসলে রক্ষা করা যাবে না। গুড, তাহলে অনুরোধ রক্ষা করা যাবে না। তাহলে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছি। ঘ নাম্বারে চলো যাই। ঘ নাম্বার আমরা দেখব অনুরোধ রক্ষা করতে পারবে কিনা। উত্তর হবে পারবে না। কেন, ঘতে আমরা কি করব, আমরা ম্যাক্সিমাম কত বেগে বাঁক নিতে পারবে সেটা বের করব। তারপর দেখব সেটা 8-এর থেকে বেশি হয় নাকি কম হয়। মানে আমরা দেখব 8 মিটার পার সেকেন্ড, মানে যে বেগে গাড়ি চালাতে অনুরোধ করছে সেটা আসলে Vmax থেকে বেশি হয়ে যাবে। তাহলে কি গাড়ির চালক কি অনুরোধ রক্ষা করতে পারবে না। কেন, কারণ গাড়ির চালক মনে করো সে খুবই ইমানদার মানুষ, হ্যাঁ উলিয়া টাইপের মানুষ। তাহলে সে তো আসলে নিয়ম মানতে হবে, সে কিন্তু নিয়ম ভাঙবে না। বুঝা গেছে, মনে করো সে একদম 5 ওয়াক্ত নামাজি, একদম বড় দাড়ি, একদম খুব ভালো একজন মানুষ, তাহলে সে তো আসলে রুলস ব্রেক করবে না। তাহলে সে বলবে কি, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ওই যে গাড়ি চালক বলবে আমি এক কাজ করি, আমি হচ্ছে শিক্ষাঙ্গনে মানে অমুকের ক্লাসটা একটু দেখে আসি যে এই অঙ্কটার মধ্যে করা যাবে কিনা। তো আমরা কি বলবো, আমরা তাকে ডিজাইন করে বলে দিব যে হচ্ছে অনুরোধ রক্ষা করা সম্ভব না। তাহলে চলো এটা আমরা একটু দেখি।
তাহলে কিভাবে এখানে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে আমরা পাই যাত্রী কর্তৃক অনুরোধকৃত বেগ, যাত্রী কর্তৃক অনুরোধকৃত বেগ, এটা হচ্ছে ভি কত 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা বের করবো কি ভি ম্যাক্স কত। আবার tan থিটা সমান ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি, এখান থেকে আমরা ভি ম্যাক্সিমাম যেটা সেটা বের করব। ঠিক আছে, তাহলে বা ভি ম্যাক্স ইকুয়াল টু আর জি tan থিটা রুট ওভার আর জি tan থিটা। তো এখানে জাস্ট মান বসায় দাও, ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার আর কত, আর হচ্ছে 100 মিটার ব্যাসার্ধ, আর জি আর হচ্ছে 100, জি কত 9.8, আর tan থিটা কত পেয়েছিলাম 2.15 ডিগ্রি। যদি এটা যদি হিসাব করো তোমরা তাহলে এটা আসবে 6.1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 6.1 মিটার পার সেকেন্ড, 6.1। তার মানে গাড়ির ড্রাইভার চালক সাহেব তিনি হিসেব করে দেখলেন যে এই বাঁকে আমি সর্বোচ্চ 6.1 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে পারবো। বা এটা মনে করো ওই যে সতর্কীকরণ প্লেটে লেখা আছে আর কি, রাস্তার যে একটা সাইডে যে লেখা থাকে যে ম্যাক্সিমাম ভেলোসিটি এত, তো সেখানে সে দেখলো এত। তাহলে যেহেতু যতটুকু বলা আছে পারমিজিবল মানে স্পিড থেকে বা আমাদের যেটা আমাদের অনুমোদন দেওয়া আছে সেটা থেকেও যেহেতু 8 মিটার পার সেকেন্ড অনেক বেশি, মানে ভি এর মান অনেক বেশি, মানে যাত্রী কর্তৃক অনুরোধকৃত ব্যাগটা যেহেতু বেশি, তার মানে তখন আমাদের সেই ড্রাইভার চাচা কি বলবে যে আমাকে মাফ করেন নাকি আমাকে ক্ষমা করে দেন, হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন নাকি আমার ভুল হয়ে গেছে। তো সে বলবে কি অনুরোধ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, অনুরোধ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, অনুরোধ রক্ষা করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের কোন সিকিউ গেল, এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 21। তাহলে দেখো কুমিল্লা বোর্ড 21 একটু ট্রিকি বাট কঠিন কিছু না, তাই না? একটু ট্রিকি বাট কঠিন কিছু না। তো সবাই এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, সবাই একটু এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, এই সিকিউটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে জানাও, আমি তারপর আমাদের পরবর্তী সিকিউতে চলে যাব এবং পরবর্তী সিকিউটা করে আমরা শেষ করব আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, কারণ অলরেডি আমাদের অনেকগুলা পড়া আমাদের হয়ে গেছে, কারণ আমার আবার হচ্ছে রাত 10টা থেকে আমার এসএসসি লাইভ ক্লাস আছে, ওদের গতকাল ক্লাস নেই তা আজকে না নিলে আসলে ওদের উপরও জুলুম করা হয়ে যাবে। তোমরা বাকি সময় কি করবা, পরবর্তী সময়টাতে তোমরা হচ্ছে নিজেদের পড়াশোনা করতে থাকবা। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে ভাইয়ের ক্লাস করছি আমার হচ্ছে রাত শেষ হয়ে গেছে, পড়বা রাতে আরও পড়বা। ঠিক আছে, এখন আমার ক্লাসটা করার পর পড়া টেবিল থেকে উঠো না, যদি খাওয়া দাওয়া যদি তাড়াতাড়ি না করো তাহলে এখন পড়তেই থাকবা। 5 মিনিটের একটা ব্রেক নিবা, 5 মিনিট পরে আবার এসে বসে আবার পড়াশোনা করবা। অ্যাটলিস্ট রাত 12টা পর্যন্ত পড়াশোনা করবা, আমার পড়ানোর পরও যাতে করে রাতে অ্যাটলিস্ট আরও 2 ঘন্টা পড়াশোনা করো নিজেরা। ঠিক আছে, আমার পড়াশোনা শেষ, তারপরে মোবাইলটা রেখে দিবা। এখন আর মোবাইল ইউজ করার দরকার নেই, কারণ এখন যদি মোবাইল ইউজ করো তাহলে হচ্ছে রাতটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, রোজা বলছো বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা যাই আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, দেখি শেষ অঙ্কটা কি। শেষ ভালো যার সব ভালো তার, নাকি? ওকে, শেষ অঙ্ক হচ্ছে কুমিল্লা বোর্ড 21। কুমিল্লা বোর্ড 21 2টা সিকিউ আসছে, দেখছো? কুমিল্লা বোর্ড 21 2টা সিকিউ আসছে। শেষ অঙ্ক কি? শেষ অঙ্ক হচ্ছে রহমান সাহেবের একটা অঙ্ক করাইছিলাম, মনে আছে? 2 মিনিটে থামানোর চেষ্টা করছিল রহমান সাহেব, 300 নিউটন মিটার টর্ক প্রয়োগ করে। সেটারই ছোট ভার্সন হচ্ছে এইটা, 5 সেকেন্ডে থামানো যাবে কিনা? তাহলে চলো দেখি। কুমিল্লা বোর্ড 21, চাকার কৌণিক ভরবেগ কত? চাকার কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি আই ওমেগা। তাহলে চলো আগে করা শুরু করে দিই। তাহলে দেখো এই যে ছোট একটা কনসেপ্ট কৌণিক ভরবেগ, দেখছো এই কনসেপ্টটা দিয়ে কতগুলো ঘ আসে। তার মানে গরুর গয়ের জন্য কিন্তু মানে কৌণিক ভরবেগের কনসেপ্টটা কিন্তু খুব হট একটা ফেভারিট, একটা হট কেক, তাই না? খুবই একটা মনে করো একটা ভালো একটা টপিক হচ্ছে কৌণিক ভরবেগ এই অধ্যায় থেকে। মানে এটাকে তোমরা হয়তো বা আমলেই নাও নাই এতদিন, বাট এখন দেখো সিকিউ যখন করতে যাচ্ছ, দেখো অলরেডি কতগুলো সিকিউ করছি। অলমোস্ট সিকিউতে গরুর গতে কি আসছে, হয়তো ব্যাংকিং কোণ বের করো থিটা, মানে সাইন থিটা ইকুয়াল টু h/d, অথবা কৌণিক ভরবেগ বের করো। তাহলে এই প্রশ্নগুলো তো গিফট প্রশ্ন, এই প্রশ্নগুলো তো আসলে তুমি এখন ঘুমায় ওইগুলো আনসার করতে পারবা, তাই না? তো এইরকম সিকিউগুলো কিন্তু আমাদের আসবে, এগুলো আমাদেরকে পিক করতে হবে। এগুলো আসলে যাতে করে আমি ভুল করে না আসি। কঠিন আসছে, কেউ পারে নাই হলের মধ্যে, এক্সাম হলের মধ্যে তুমি পারো নাই, মানা যায়, বাট সবাই পারছে তুমি পারো নাই, এটা কিন্তু মানা যায় না, তাই না? আচ্ছা, তাহলে এল ইকুয়াল টু কত? কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কত? আই ওমেগা। এখন আই কত?
চলো দেখি ভর কত 5 কেজি এম আর কত 30 সেন্টিমিটার, তার মানে 0.3 মিটার ব্যাসার্ধ। তাহলে আই হচ্ছে এম আর স্কোয়ার। আর ওমেগার জন্য নিশ্চয়ই কতবার ঘুরবে দিয়ে দিছে, মিনিটে 60 বার ঘুরে, ওই দেখো দেখছো। তাহলে 2 পাই এন বাই টি, 2 পাই এন বাই টি। এটা কোনো ম্যাথ? হ্যাঁ, এগুলা কোনো ম্যাথ হইলো? এগুলা কালকে থেকে তোমরাই পড়াইতে পারবা। তোমরা এক কাজ করো, সবাই যার যার এলাকায় টিউশনি খোঁজা শুরু করে দাও, প্রাইভেট পড়াবা, যে কালকে থেকে পড়াবো। দেখো এম কত, এম হচ্ছে 5 কেজি, আর কত 0.3 এত স্কোয়ার, 2 পাই এন টি, 2 পাই এন কত 60, আর সেকেন্ড 60 সেকেন্ড। তাহলে হিসাব করে দেখো তো কত আসে, হিসাব করে দেখো তো কত আসে। এটার আনসার আসবে আমাদের, আনসার আসবে 1.41, 1.41 আসবে। আচ্ছা এখানে বোধহয় একটা কিছু কি লেখা আছে, ব্যাসার্ধের একটি চাকা, ব্যাসার্ধের একটি, এখানে একটা জিনিস, একটা মিনিট, হ্যাঁ এখানে একটা মিনিট, এখানে একটা কাজ করতে হবে, বলো তো কি? এখানে চাকা বলে দিছে না, চাকা কথাটা বলে দিছে ভাইয়া, চাকা বলে দিলে এটা বৃত্তাকার চাকতি, ঠিক আছে, এটা একটা বৃত্তাকার চাকতি, তার মানে এটার জন্য এম আর স্কোয়ার হবে না, কি হবে এম আর স্কোয়ার বাই 2। বৃত্তাকার চাকতি বলে দিছে না, বৃত্তাকার চাকতি বললে কি হয়ে যাবে এম আর স্কোয়ার বাই 2, মানে এটাতে একটা শেপ আকৃতি বলে দিছে। দেখো চাকা, বৃত্তাকার চাকতির জন্য আমাদের সূত্র কি, আই সমান কি হাফ এম আর স্কোয়ার বা এম আর স্কোয়ার বাই 2। কথা কি বোঝা গেছে? এই চাকার জন্য এই ফর্মুলাটা আমাদের হবে কি হাফ এম আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার বাই 2 হবে। তাহলে এম আর স্কোয়ার বাই 2 হলে আনসারটা আসবে আমাদের 1.41 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই কনসেপ্টটা সবাই আশা করি ধরতে পেরেছো। বৃত্তাকার চাকা বলে দিয়েছে, বৃত্তাকার চাকা বললে আমাদের ফর্মুলা হয় কি এম আর স্কোয়ার বাই 2, ঠিক আছে। আর যদি বলতো একটা বৃত্ত, বৃত্ত থামাইছো, তো সেটা হচ্ছে চাকা বলে নাই, শেপ বলে নাই, আকৃতি না বলে এম আর স্কোয়ার বসাবো, ওকে। তারপর আসো ঘ, ঘতে বলছে তিনি 5 সেকেন্ডে থামানোর চেষ্টা করছে, তাহলে চাকাটি থামানো যাবে কিনা, তার মানে আমি যে টি বের করব সেটা যদি 5 থেকে বেশি হয়ে যায় তাহলে থামানো যাবে না। আর যদি যেটি তোমরা বের করবা সেটি যদি 5 থেকে যদি কম আসে 5 সেকেন্ড থেকে, তাহলে কি বলবা থামানো যাবে, ওকে। তাহলে আমরা টি বের করব, টর্ক দেওয়া আছে ভাইয়া, টর্ক মানে কি টাউ, টাউ দিয়ে আমরা কি বের করি আলফা বের করি। এই সূত্রটা চলো একটু দেখি, আরেকবার একটু মনে করার চেষ্টা করি। দেখো কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এম ইকুয়াল টু 5 কেজি, আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 30 সেন্টিমিটার, তার মানে 0.3 মিটার। আমাদের দেওয়া আছে সেটা ঘুরে ওমেগা আই, কারণ যেহেতু থামাবো ওমেগা এফ কত 0, ওমেগা আই কত মিনিটে 60 বার ঘুরে, তাহলে 2 পাই ইন্টু 60/60, তাহলে 60 কাটলে ওমেগা আই কত 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এটা যখন ঘুরছিল তখন এর কৌণিক বেগ ছিল 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা থামানো হবে, তার মানে শেষ বেগ কত 0 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। আর টাও কত দেওয়া আছে, টর্কের মান আমাদের দেওয়া আছে 0.45 নিউটন মিটার, ঠিক আছে, 0.45 নিউটন মিটার, ওকে। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা এখানে আলফা বের করব। তাহলে আমরা জানি টাউ ইকুয়াল টু আই আলফা, কারণ এফ ইকুয়াল টু এম এ, ওই এফ এর জায়গায় বসছে টাউ, এম এর জায়গায় বসছে আই, আর এর জায়গায় বসছে আলফা। এখান থেকে আমরা আলফা বের করব, কৌণিক মন্দন, কৌণিক মন্দন, কৌণিক মন্দন কি টাউ বাই আই। এখন আই তো গরুর গতে বের করি নাই, সরাসরি তার বের করি নাই, তাহলে আমরা আবার করার চেষ্টা করি। টাউ কত, টাউই রাখলাম, আর আই কত এম আর স্কোয়ার বাই 2, এম আর স্কোয়ার বাই 2। তাহলে এটা সমান কত আসে বলো তো, টাউ হচ্ছে 0.45, এম কত 5 কেজি, আর কত 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। যদি হিসেব করো তাহলে এটার মান কত আসবে, আলফার মান কত আসবে, চলো বের করি। 0.45 ডিভাইডেড বাই 5 ইন্টু 0.3 স্কোয়ার, 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আসবে 0.45, সরি হ্যাঁ 0.45, এটা আসবে আমাদের 2, আনসার আসবে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তোমরা চাইলে আলাদাভাবে আই বের করে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, মানে আই আমি আলাদা বের করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা অলরেডি নবনী বলছো থামানো যাবে, হ্যাঁ এটা থামানো যাবে, নবনীর আনসার সঠিক, এটা থামানো যাবে। তাহলে দেখো আলফা ইকুয়াল টু কত 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলফা যদি বের করে ফেলো আমরা তারপরে কি লিখবো, আমরা জানি আমাকে লাগবে কি সময়, সময় বের করার ফর্মুলা 9-10 কি পড়ছো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে যেহেতু থামাবো তার মানে এখানে আলফাটা আসলে কি মন্দন, তার মানে আমরা কি বসাবো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তো ভি এর জায়গায় কি বসাবা ওমেগা এফ, ইউর জায়গায় কি বসাবা ওমেগা আই, মাইনাস এটির জায়গায় কি বসাবা আলফা টি। কেন মাইনাস ব্যবহার করেছি, কারণ আমি তো এখানে থামাচ্ছি, গাড়ি যদি থামাই বা চাকা যদি থামাই তাহলে
এটা ঋণাত্মক হয়, কারণ আমার মন্দন হবে, এখানে কিন্তু ত্বরণ ঘটবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টি এর মান কত পাবো? টি এর মান পাবো ওমেগা আই মাইনাস ওমেগা এফ ডিভাইডেড বাই আলফা। তাহলে বা টি সমান কত? ওমেগা আই কত পেয়েছি আমরা? ওমেগা আই আমরা পেয়েছি 2 পাই, তাই না? ওমেগা আই আমরা পেয়েছি 2 পাই। তাহলে ওমেগা আই জায়গায় বসাবার 2 পাই, ওমেগা এফ হচ্ছে 0, আলফা কত? আলফা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলফা হচ্ছে আমাদের 2, আলফা হচ্ছে আমাদের 2। তাহলে বা টি সমান 2 পাই বাই 2, 2 পাই বাই 2 মানে কি? পাই সমান কত? পাই সেকেন্ড। তাহলে পাই সেকেন্ড মানে কি? 3.1416 সেকেন্ড বা 3.14 সেকেন্ড। টি সমান 3.14 সেকেন্ড। তো বলছে সে থামাতে চেষ্টা করছে 5 সেকেন্ড সময়, আমার তো 5 সেকেন্ড লাগে নাই। মানে এত জোরে মানে বল প্রয়োগ করছে, বাধা দানকারী বল এত বেশি প্রয়োগ করছে যে আমার টি লাগছে 5 সেকেন্ড থেকেও কম। তার মানে সে 5 সেকেন্ড সময়ের মধ্যে থামাতে চেষ্টা করেছে, বাট সে থামিয়ে ফেলতে পেরেছে এর আগেই। তাহলে অর্থাৎ আমাদেরকে কি বলেছে প্রশ্নে? উদ্দীপকে বলেছে উদ্দীপকে উল্লিখিত সময়ে চাকাটি থামানো যাবে কিনা। উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত সময়ে চাকাটি থামানো যাবে। পুরো লাইনটা লিখবে, হ্যাঁ, আমি জাস্ট একটা লাইন 2টা শব্দ লিখে দিলাম, থামানো যাবে। তো এই অঙ্কটা সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ভাইয়াকে একটু দ্রুত কমেন্টে জানাও। এবং এরই সাথে কিন্তু আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। তো এইরকম একটা অঙ্ক, সেম একটা অঙ্ক আমি আগে করিয়েছি, আগের পার্টগুলোতেও করিয়েছি, যেটা ছিল রহমান সাহেবের অঙ্ক, যেখানে কিন্তু রহমান সাহেব থামাইতে পারে নাই। মানে রহমান সাহেবের সময়, হাতে সময় ছিল 2 মিনিট, কিন্তু সে যে টর্ক প্রয়োগ করছে 300 নিউটন মিটার টর্ক প্রয়োগ করেছিল টাওয়ের মান, সেটা দিয়ে সে আসলে থামাতে তার সময় লেগেছিল 2.33 মিনিট। তার মানে 2 মিনিট সময় ছিল তার হাতে, কিন্তু সে 2.33 মিনিট মানে 2 মিনিট থেকে আরও 19 সেকেন্ড বেশি লাগিয়ে ফেলেছিল। তখন কিন্তু আমরা কমেন্ট করেছিলাম থামানো যাবে না। বাট এখন দেখো তোমাকে সময় দিয়েছে 5 সেকেন্ড, বাট তুমি মনে করো ইচ্ছা মতো ভাত টাত খায়া পালং শাক পুঁই শাক দিয়ে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে তারপর তুমি যখন এটা যখন বল প্রয়োগ করছো, এটা হচ্ছে 5 সেকেন্ড কেন 3 সেকেন্ডেই থেমে গেছে। কথা কি বোঝা গেছে? তার মানে বোঝা গেছে আমরা রহমান সাহেব থেকে অনেক অনেক বেশি শক্তিশালী, তাই না? তাহলে এই অঙ্কটা সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ভাইয়াকে একটু কমেন্ট করে একটু জানাও। আজকে কিন্তু আমরা অনেকগুলো সিকিউ করে ফেলছি, তাই না? আমি যদি একটু তোমাদেরকে যদি বলি যে আজকে আমরা কি কি সিকিউ করলাম, আমাকে একটু কমেন্টে একটু জানাও এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, দ্রুত জানাও। আজকে আমি এতদিন তোমাদের যতগুলো ক্লাস নিয়েছি সবচেয়ে বেশি স্লাইড মনে হয় আজকে ইউজ করছি। কেন? কারণ আজকে হচ্ছে আমরা মানে মোটামুটি দেখা যায় যে খুব তাড়াতাড়ি সিকিউগুলো সলভ করেছি, যার কারণে আমরা আজকে একটু ম্যাক্সিমাম সিকিউ সলভ করতে পেরেছি এবং আজকে কিন্তু আমরা অনেক ভালোভাবেই ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারলাম। তো রোজা বলছো ক্লিয়ার, নবনী বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু দেখি আজকে আমরা কী কী পড়লাম। আজকে আমরা বেসিক পড়েছি সুতার টান। সুতার টান নিয়ে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছি একদম। ছোট একটা কনসেপ্ট বাকি আছে, লিফটের 2টা সিকিউ আছে, ওগুলো যখন করাবো তখন লিফটের কনসেপ্টটা বুঝাই দিব, ঠিক আছে? তারপর আমরা সিকিউ শুরু করলাম, কুমিল্লা 22 একটা, তারপর দেখো সিলেট 22 2টা, তারপর দেখো দিনাজপুর 22 3টা, তারপর দেখো ময়মনসিংহ 22 4টা, ঢাকা 21 5টা, রাজশাহী 21 6টা, তারপরে হচ্ছে আমাদের যশোর 21 7টা, কুমিল্লা 21 8টা, কুমিল্লা 21 আবার একটা 9টা। আমরা আজকে টোটাল 9টা সিকিউ শেষ করেছি, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি করতে থাকি ইনশাল্লাহ আমাদের এই বাকি সিকিউগুলো আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো। ওকে, আগামীকালকেও আমাদের ক্লাস থাকবে। আগামীকাল আমাদের ক্লাস হচ্ছে ঠিক সন্ধ্যা 7টার সময়। তো আগামীকালকে ক্লাসে আমরা আরও কিছু সিকিউ সলভ করবো। আগামীকাল ক্লাসে আমাদের সিকিউ শুরুই হবে চট্টগ্রাম বোর্ড 2021 দিয়ে, যেটা একটা ব্যাংকিংয়ের ম্যাথ, ঠিক আছে? তো আগামীকাল আমাদের সিকিউ ইনশাল্লাহ আগামীকাল আমি তোমাদেরকে চেষ্টা করবো অ্যাটলিস্ট 15টা সিকিউ সলভ করে দেওয়ার, কারণ আগামীকাল আমাদের বেসিক বলতেই নাই, সবই সিকিউ আগামীকাল। তো আগামীকাল ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে করে আমাদের ম্যাক্সিমাম সিকিউ আমরা আগামীকাল কভার করে ফেলতে পারি, ঠিক আছে? অন্তত 15টা সিকিউ আগামীকাল আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আগামীকালকের ক্লাসটা সবাই আশা করি করবা, এবং যারা যারা আজকে ক্লাস মিস করেছো অবশ্যই ক্লাসটা পরবর্তীতে তোমরা ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবা। কোনো ক্লাসে যাতে গ্যাপ না যায়, একসাথে শেষ করে ফেলো। তোমার যাতে নিজের একটা হ্যান্ড নোট থাকে, সেই হ্যান্ড নোটটা এই সিরিয়ালে যাতে গোছানো থাকে, যাতে করে পরীক্ষার সময়টাতে তুমি ওই হ্যান্ড নোটটা দেখে একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? চ্যাপ্টার বাই চ্যাপ্টার হ্যান্ড নোটটা যাতে তোমাকে খুব সাহায্য করে প্রস্তুতি নিতে। তো আজকে তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।